রাতুল রাতুল হাসান। আমি ময়মনসিংহের গফরগাঁও থেকে লিখছি। ঘটনায় যাওয়া যাক। বেশ কয়েকদিন ধরে আমি উল্টাপাল্টা স্বপ্নে দেখছি। কেউ যেন আমার কানের কাছে এসে বলছে, ফিস ফিস করে বলছে, মরবি, সব মরবি। আরো অনেক অদ্ভুত সব স্বপ্ন তো আছে। তো একদিন রাত ৩টায় আমি হেডফোন লাগিয়ে জোরে জোরে গানের সাউন্ড এত বেশি ছিল, তারপরও আমি স্পষ্ট শুনতে পারছিলাম যে কেউ আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, মরবি, সব মরবি। সেই রাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। পরদিন সকালে আমি আমার ফ্যামিলি মেম্বারকে এই ঘটনাটা খুলে বললে সবাই এটা নিয়ে হাসাহাসি করে, এবং সকালে নাস্তা খেয়ে যখন যে যার মতো কাজে বেরিয়ে যায়, কিন্তু আমার দাদি এই ঘটনায় খুব গুরুত্ব সহকারে নেয়। এবং আমার দাদি আমাকে বলে যে তুই যে স্বপ্নটা দেখেছিস, যে সেটার ব্যাখ্যা আমি না দিতে পারলেও আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই এই ঠিকানায় চলে যা। তো পরদিন দাদির দেওয়া ঠিকানা অনুযায়ী একজন হুজুরের বাড়িতে আমি গেলাম। তারপর আমি হুজুরকে আমার নাম, আমার সমস্যার কথা বললাম। কিন্তু আজব ব্যাপার শাফিন ভাই, ঘটনাটি শোনার পর হুজুর আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বেশ আনইজি ফিল করছিলাম এবং হুজুরকে বললাম যে হুজুর, কি হয়েছে? হুজুর আমার কথার উত্তর না দিয়ে বলল, কাল সন্ধ্যায় তার সাথে দেখা করতে। তবে বাসায় এসে যথারীতি ঘটনা কাউকে আমি বলিনি, অর্থাৎ হুজুরের সাথে যে আমি দেখা করেছি সেই ব্যাপারটা আমি কাউকে বলিনি। কিন্তু আমার দাদি আমাকে গোপনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো যে তুই কি তোর সমস্যার কোনো সমাধান পেলি? আমি বললাম, হুজুর আমাকে কাল সন্ধ্যায় তার সাথে দেখা করতে বলেছে। দাদি বলল, যা, সমস্যার সমাধান করা দরকার, তুই যাস তাহলে। তো পরদিন সন্ধ্যায় আমি হুজুরের বাড়িতে গেলাম এবং দেখতে পেলাম যে অনেক লম্বা লাইন সেখানে। যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমার সিরিয়াল নাম্বারটা অনেক পেছনে। একে একে সবাই তাদের সমস্যার কথা বলে চলে যাচ্ছেন এবং সবশেষে আমার সময় হলো হুজুরের সাথে সাক্ষাৎ করার। এখানে বলে রাখা ভালো শাফিন ভাই, হুজুর সন্ধ্যা ৭টা থেকে রাত 10টা পর্যন্ত তার আসর বসায়। আমি হুজুরের সাথে ৯টা ২০-এ সাক্ষাৎ করার সুযোগ পাই, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে। তো যথারীতি হুজুর আর কিছু না জিজ্ঞেস করে আমাকে বসতে বললেন মাটিতে এবং ঘরের লাইট অফ করে দিলেন এবং ঘরের ৪ কোণায় ৪টা মোমবাতি জ্বাললেন এবং আমি যেখানে বসেছি সেখানে একটা গোল বৃত্ত আঁকলেন তিনি। আমার মাথার উপরে হাত রেখে ৫ মিনিট কি যেন পড়তে থাকলেন। আমি তখন বেশ ভয় পাচ্ছিলাম, কারণ এরকম পরিস্থিতির সম্মুখীন আমি আগে কখনো হইনি। কিন্তু তারপরেও নিজের মনকে শক্ত করে আমি চুপ করে বসে রইলাম, কারণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই একটা সমাধান করা দরকার। হুজুরের মন্ত্র পড়া শেষ হলে হুজুর আমাকে যা বললেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন শাফিন ভাই, এটা শোনার পরে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। হুজুর আমাকে বললেন আমার উপরে কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং যেই স্বপ্নটা আমি দেখছি সেটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই আমি দেখছি। আমার উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। আমি বললাম, হুজুর কিরকম কালো জাদু? হুজুর আমাকে বললেন, শয়তানকে খুশি করে তোর উপরে কালো জাদু করা হয়েছে। আমি আবারও প্রশ্ন করলাম, হুজুর শয়তানকে খুশি করার মানে বিষয়টা আমি বুঝলাম না। তারপরে হুজুর আমাকে বলল, শয়তানকে খুশি করে শয়তানের নামে একটি নিষ্পাপ শিশুকে বলি দেয়া হয়েছে, আর এই জাদু থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। মাথা কাজ করছিল না আমার, আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আর আমার উপরে কার এত ক্ষোভ থাকতে পারে? কি বলবো কিছু বুঝতে না পেরে আমি হুজুরকে বললাম, হুজুর এই কালো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য কি সত্যি কোনো উপায় আপনার জানা নেই? হুজুর বেশ পাতলা একটা স্বরে বলল, আছে, কিন্তু বিষয়টা খুব কঠিন। আমি বললাম, যতই কঠিন হোক আমি করব। হুজুর বলল যে শয়তানকে খুশি করে একটা নিষ্পাপ শিশু বলি দিয়ে তোমার
নামে কালো জাদু করা হয়েছে। এই জাদু কাটাতে হলে তোকে 3টা নিষ্পাপ শিশু বলি দিতে হবে শয়তানকে খুশি করার জন্য। এবার আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর আমি নিজেকে শক্ত করে আবার হুজুরকে প্রশ্ন করলাম যে, হুজুর, এটা তো সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, এছাড়া আর কি কোনো অন্য উপায় নেই? হুজুর বলল যে আরেকটি উপায় আছে, কিন্তু সেটা করলে কালো জাদুর প্রভাব পুরোপুরি কাটবে না। আমি বললাম, কি সেই উপায়? হুজুর বললেন যে উল্টাকরণ জাদু। আমি বেশ আগ্রহের সাথে প্রশ্ন করলাম, উল্টাকরণ জাদুটা আবার কি? হুজুর বললেন যে তোর উপরে জাদু করা হয়েছে, তার জাদুই তার উপরে গিয়ে পড়বে, অর্থাৎ তোর উপরে যে জাদু করেছে তার উপরেই গিয়ে জাদু পড়বে। এইসব কথা বলে হুজুর আমাকে বললেন পরশুদিন তার সাথে দেখা করতে এবং সাথে 5 কেজি মিষ্টি এবং একজোড়া মোরগ নিয়ে আসতে হবে, এবং এটাও বলে দিলেন যে দামাদামি না করে বিক্রেতা যা চাইবে তাই দিতে হবে। সে যদি একবারে লাখ টাকা চেয়ে বসে তাহলে কিন্তু তোর সেটাই আদায় করতে হবে। সুতরাং বিক্রেতার ব্যাপারে ঠিক থাকতে হবে, সে যেন বুঝে না ফেলে যে তুই সব দাম দিতে রাজি আছিস। এরপর হুজুরের সাথে সাক্ষাৎ করে আমি যখন বাসার দিকে যাচ্ছি তখন আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমার ঘাড়ের উপরে হাত রেখে ফিসফিস করে বলছে, মরবি, সব মরবি, কিচ্ছু করতে পারবে না তোদের হুজুর। আমি এবার প্রচন্ড রকম ভয় পেয়ে যাই এবং আমি দৌড়ে বাসার দিকে চলে যাই। অর্থাৎ পথে এই কাহিনীটা ঘটে। পথে হুজুরের বাসার থেকে যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন তিনি আবার এমনটা অনুভব করলেন যে কেউ তার কাঁধে হাত রেখেছে এবং তখন কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে যে, মরবি, তোরা সব মরবি। এরপরে তিনি দৌড়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে আমি বাসার সবাইকে এই ঘটনাটা একেবারে সম্পূর্ণ বলি, কারণ তখন আমার খুব অসহায় লাগছিল নিজেকে। প্রথমে কেউ আমার কথা বিশ্বাস করতে না চাইলেও আমার দাদির কথায় আমার বাবা আমার কথাটা একটু বিশ্বাস করেন এবং আমাকে বলেন যে ঠিক আছে, তোর সঙ্গে আমি পরশুদিন ওই হুজুরের কাছে যাব। তো আমি হুজুরের কথা মতন 5 কেজি মিষ্টি আর একজোড়া মোরগ একদমে কিনলাম। পরশুদিন আমি আর আমার বাবা আমরা 2 জন মিলে হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেলাম হাদিয়া সাথে নিয়ে। কিন্তু গিয়ে একদম অবাক হয়ে গেলাম। সেদিন এত লোক দেখলাম, কিন্তু আজ হুজুরের ঘরে একটি লোকও নেই, আমি আর বাবা ছাড়া। আমি হুজুরকে কৌতূহলী বসে প্রশ্ন করলাম যে, হুজুর, আজ আপনার ঘর এত ফাঁকা কেন? হুজুর বললেন যে শনিবার এবং মঙ্গলবার আমি রোগী দেখি না, আজ তোর সমস্যার সমাধান করব, এই জন্যই তোকে আজ ডাক দিলাম। এরপর আমার বাবা হুজুরকে প্রশ্ন করলেন যে, আপনি এসব কি শুরু করেছেন আমার ছেলের সাথে? এরপর হুজুর আমার বাবার নাম ধরে ডাকলেন এবং আশ্চর্যজনক ব্যাপার, হুজুর আমার বাবার নাম জানলো কি করে? এরপরে বাবা চুপ করে বসলেন, কারণ তিনিও ভয় পেয়ে গেছেন। এরপর হঠাৎ করে কোত্থেকে যেন 2 জন লোক এসে হুজুরের সাথে দাঁড়ালো। বাবা জিজ্ঞাসা করলেন যে এরা কারা? হুজুর বলল, আজকে এই 2 জন আমাকে সাহায্য করবে। এরপর হুজুর আমার কাছে সেই হাদিয়া এবং সেই জিনিসগুলো দুটো চায়, অর্থাৎ মিষ্টি এবং মোরগ একজোড়া। এরপর যথারীতি হুজুর রুমের সব লাইট অফ করে দেয় এবং ঘরের 4 কোণে 4টা মোমবাতি জ্বালায় এবং গোল করে বৃত্তের মতো করে আমাকে বসতে বলেন। হুজুর ওই 2 সঙ্গীকে অন্য রুম থেকে কি যেন আনতে বলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম তাদের হাত কালো কুচকুচে, 1 বোতল তেল আছে তাদের হাতে। হুজুর সেই তেলের মধ্যে 5 মিনিট কি যেন দোয়া মন্ত্র পড়ে ফু দিলেন এবং আমার সামনে আগুন জ্বালালেন। এরপর হুজুর আমার কনিষ্ঠানগুলি চেপে ধরলেন। এরপর আমার আর কোনো কিছু মনে নেই, বাকিটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। তো বাবার মতোই আমি বলার চেষ্টা করছি। বাবা বললেন, তুই যখন অজ্ঞান হয়ে গিয়েছিলি তখন তোর ভেতর থেকে অন্য একজন কথা বলছিল। হুজুর ওকে প্রশ্ন করলো যে কে তুই, কে তোকে পাঠিয়েছে, আর এরপর কেন এর উপরে ভর করেছিস? আমার মধ্যে থেকে ওই শয়তান জিন বলছিল আমি ওকে ছাড়বো না, ওকে আমি মেরেই ছাড়বো। তারপরে হুজুর ওই কালো মন্ত্র পড়া তেল আমার সামনে জ্বালিয়ে রাখা আগুনের মধ্যে ছেটাতেই
আমি মানে আমার মধ্যে থাকা শয়তান জিনটা চিৎকার করে ওঠে এবং হুজুর বলল, যাবে কিনা বল। এরপর জিনটার উপরে আরো অত্যাচার করা হলো। এক পর্যায়ে জিনটা আমার দেহ থেকে বের হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সে বলে যে তাজা রক্ত চাই। এরপর হাদিয়া হিসেবে আনা একজোড়া মোরগ জবাই করে জিনকে সে তাজা রক্ত দেয়া হয়। এখানে শফিন ভাই, জিনটাকে বোকা বানানো হয়েছে। জিনটা ভেবেছে সে আমার তাজা রক্ত পেয়েছে, তাই সে চলে যেতে রাজিও হয় এবং হুজুর বলে, তোকে যে পাঠিয়েছে তুই তার উপর গিয়ে ভর করবি। শফিন ভাই, জিন দ্বারা আমাকে কালো জাদু করা হয়েছিল এবং এই উল্টিকরণ জাদুর মাধ্যমে ওই জিন দ্বারাই ওই ব্যক্তির উপরে জাদু করা হয়েছে যে আমার উপরে করেছিল। যেহেতু শফিন ভাই জাদুটা রক্ত দিয়ে করা হয়েছিল, তাই রক্তের বিনিময়ে রক্ত দিয়েই জাদুটা উল্টাকরণ করা হয়েছে এবং ওই ব্যক্তির উপর এই কালো জাদুর প্রভাব গিয়ে পড়েছে। সে এখন চাইলেও এই জাদু আর উল্টাতে পারবে না। এই জাদু শেষ করতে হলে 3টা নিষ্পাপ শিশু বলি দিতে হবে শয়তানকে খুশি করার জন্য। হুজুর আমাকে 2টা তাবিজ দেন এবং বলেন যে সবসময় পরে রাখতে সেই তাবিজগুলো। ওই মন্ত্র পড়া কালো তেলটা তিনি আমাকে দেন এবং বলেন প্রতিদিন গোসলের আগে মাখতে। এবং বাবা হুজুরকে তখন জিজ্ঞাসা করেন যে, হুজুর, উল্টাকরণ জাদু কি সম্পন্ন হয়েছে? হুজুর বললেন যে হ্যাঁ, এখন তোর ছেলে বিপদমুক্ত। তারপর বাবা আমাকে নিয়ে খুব দ্রুত রিকশায় নিয়ে বাসায় ফিরে আসেন, কারণ তখনও কিন্তু আমি অজ্ঞান ছিলাম এবং বাবা প্রচণ্ড রকম ভয় পেয়েছিলেন। বাসায় এসে বাবা সবাইকে ঘটনা খুলে বলেন। এরপরে শফিন ভাই, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আমি এখনো ওই তাবিজ 2টো পরে থাকি। ওই তেলটা লাগানোর পর গোসল করলে গোসলের পানি কুচকুচে কালো বের হয়, যেমন মনে হয় জাদুর প্রভাব ধুয়ে যাচ্ছে। অর্থাৎ ওই তেলটা গোসলের সময় ব্যবহার করলে তিনি গোসল করার পর তার গা থেকে যে পানিটা পড়ে সেটা দেখে তার মনে হয় যে কালো কুচকুচে কিছু পড়ে যাচ্ছে সেটার সাথে, অর্থাৎ সে জাদুর প্রভাব পড়ছে, এমনটাই তিনি বলছেন। এটা আমার জীবনের সত্য ঘটনা। অনুরোধ করব পড়ে শোনানোর জন্য। আর কালো জাদু বিষয়টা যে কতটা খারাপ সেটা আমার পরিবারই জানে। চলুন ঘটনায় চলে যাব। আফসানা আপুর বাসা নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকায়। ওখানে ওনার শ্বশুর বাড়ি এখন এই মদনপুর এলাকাতেই রয়েছেন, তবে ওনার বাবার বাড়ি এই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে, যেখানে এই ঝুমুর খালারও বাড়ি। ঘটনার সময়কাল 1990 কি 91 সাল, যখন ঘটনাটির সূত্রপাত। তো ওনাদের বাড়ি, অর্থাৎ এই যে ঝুমুর খালার যেই নানা বাড়ি, এই বাড়িটা পিরোজপুর জেলার একটা গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে। তো এই যে ঝুমুর খালা আর এই যে আফসানা আপুর যিনি মা, তো ওনাদের মা অর্থাৎ এই আফসানা আপুর নানি, ওনার সন্তান ছিল 5 ছেলে মেয়ে। এই 5 ছেলে মেয়ের মধ্যে ঝুমুর খালা সবার ছোট, আর এই আফসানা আপুর মা হচ্ছেন মেজ বোন আর কি, ভাই বোনদের মধ্যে। ঝুমুর খালার খুব ছোট বয়সেই ঝুমুর খালার নানি অর্থাৎ ঝুমুর খালার মা মারা যান। এত ছোট বাচ্চা কে দেখাশোনা করবে? ভাই বোনেরাই তাকে বড় করতে থাকেন। একদম ছোটবেলায় মা হারিয়েছেন, ভাই বোনের আদরেই উনি বড় হয়েছেন। ভাই বোনদের চোখের মণি এই ঝুমুর খালা, সব সময় চোখে চোখে রাখেন। আর খুব আহ্লাদে ছিলেন উনি। আহ্লাদে হওয়ার কারণে কেউ তাকে কিছু বলতে পারতো না। ধমক দিলেই গাল ফুলিয়ে বসে কান্না করতেন, মুখ ভার করে বসে থাকতেন। মা মরা মেয়ে, তাকে কিছুই বলতে পারতেন না কেউ, সবাই আদর করতেন। ঝুমুর খালার বাবা অর্থাৎ এই আফসানা আপুর নানা যিনি, উনিও তো তার এই ছোট মেয়েকে খুবই ভালোবাসতেন। এভাবে আদর আহ্লাদে বড় হচ্ছিলেন উনি। শাসন ছাড়া বড় হলে যেটা হয়, খুব দুরন্ত হয়ে যায় সবাই। উনিও দারুণ দুরন্ত হয়ে বড় হয়ে যাচ্ছিলেন আর কি।
সব সময় দৌড়ঝাঁপ করতেন, দৌড়াদৌড়ি করতেন, মানে কখনোই ওনাকে বাসার মধ্যে শান্তভাবে বসে থাকতে দেখা যেত না। ছোটাছুটি করা, দৌড়ঝাঁপ করা, এ গ্রাম থেকে ও গ্রামে বেড়ানো, গাছে ওঠা, পুকুরে ঝাঁপ দেয়া, এই কাজগুলো না করলে ওনার পেটের ভাত হজমই হতে চাইতো না। উনি এ গ্রাম থেকে ও গ্রাম দৌড়াদৌড়ি করতেন। এদিকে হয় কি, এই যে ঝুমুর খালার যেই নানা বাড়ি, অর্থাৎ আফসানা আপুর নানা বাড়ি সেটা না, ঝুমুর খালার যেই নানা বাড়ি, এই ঝুমুর খালার নানা বাড়ি কিন্তু পাশের গ্রামই ছিল। উনি কি করতেন, দৌড়ে সেই নানার বাড়িতে চলে যেতেন, সেখানে অনেকক্ষণ থাকতেন, আবার চলে আসতেন। যখনই দেখা যেত যে ঝুমুর খালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই ধরে নিতেন যে সে তার নানা বাড়িতে গেছে। নানা নানিও তাকে খুব ভালোবাসতেন। এভাবে উনি বড় হচ্ছিলেন। দেখতে দেখতে ওনার বয়স প্রায় 11-12 বছর হয়ে যায়। আর এই সময়টাই হচ্ছে 1990 কি 91 সাল। উনি যেই পথ দিয়ে নানা বাড়িতে যেতেন, ওই পথের দুই পাশে হিন্দু এলাকা ছিল, ওখানে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন, আশেপাশে ঝোপ জঙ্গলও ছিল। তো ওই পথে আবার বিশাল বড় একটা তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছের তেঁতুল আবার বেশ একটু মিষ্টি ছিল। এমনি তেঁতুল তো খুব টক হয়, কিন্তু ওই তেঁতুলটা অতটা টক ছিল না, যার কারণে অনেকেই আবার ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তেন। ঝুমুর খালা একদিন বিকেলবেলা কি মনে করে নানা বাড়ির দিকে দৌড় দিয়েছেন। যেতে যেতে ওনার চোখ পড়েছে ওই তেঁতুল গাছের একটা ডালে। উনি দেখতে পান বেশ বড়সড় এক থোপা এই তেঁতুল ধরে রয়েছে। আমরা যখন তেঁতুল গাছের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই কিছু কিছু তেঁতুল কিন্তু ঝোপার মতো হয়ে থাকে। আমরা কেউ থোবা বলে, কেউ ঝোপা বলে। তো এরকম এক ঝোপা তেঁতুল উনি দেখতে পান। যেই তেঁতুলগুলো বেশ বড় বড় ছিল, উনি দেখেই বুঝতে পারেন এগুলো পেকে গেছে। তখন কিন্তু তেঁতুলগুলো পেকে যাওয়ারই সিজন ছিল। অনেকেই তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরে ফেলেছে, কারণ ওই তেঁতুল গাছের তেঁতুলগুলো তো অনেক ভালো ছিল। তেঁতুল গাছটা বড় হলেও কোনো ডালেই তেঁতুল আসলে দেখা যেত না। বড় বড় চিকন বাঁশগুলো নিয়ে এসে ওই গাছের বিভিন্ন ডালের যেখানেই আসলে দেখা যেত তেঁতুল, লোকজন পেরে ফেলতো। তো উনি যখনই এই তেঁতুলটা দেখেছেন তখনই তো ওনার মনের মধ্যে লোভ জেগে গেছে, যারে এইখানে এতগুলো তেঁতুল, এটা না পেলে তো যাওয়া যাবে না, নিশ্চয়ই কারো নজরে পড়েনি, এই জন্য এটা রয়ে গেছে। নজরে পড়লে তো এত নিচে এই তেঁতুল থাকার কথা না। উনি তো গাছে উঠতে বেশ পটু। সুপারি গাছ, নারকেল গাছ, তেঁতুল গাছ, আম গাছ, জাম গাছ, সব গাছে উঠতেই উনি ছোটবেলা থেকে পারদর্শী হয়ে গিয়েছিলেন। উঠে পড়লেন তেঁতুল গাছে। তেঁতুল গাছে উঠে পড়ার পর উনি এই তেঁতুল পাড়ছেন বলতে ওখানেই বসে বসে কিছু খাচ্ছেন আর কি। এর মধ্যে উনি হঠাৎ করেই ডাল থেকে পড়ে যান। ডালটা খুব বেশি উঁচু ছিল না, উনি পড়ে গিয়েই সেন্স হারান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান যে উনি বাড়িতেই আছেন। এই ঝুমুর খালারই এক চাচাতো ভাই, তার নাম হচ্ছে মিলন। এই মিলন আবার এই সন্ধ্যার আগ দিয়ে এই পথ দিয়ে যাচ্ছিল, দেখে তেঁতুল গাছের নিচে কে যেন পড়ে আছে। তো এগিয়ে গিয়ে দেখে যে আরে এ তো ঝুমুর। সে আবার কাঁধে করে বাড়িতে দিয়ে যায় যে এই তেঁতুল গাছের নিচে সে পড়েছিল। এরপর যখন তার জ্ঞান ফেরে বেশ রাতের বেলাতেই। জ্ঞান ফেরার পরপরই তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। কেমন যেন চুল এলোমেলো করে বসে আছে, চোখগুলো উপরের দিকে দিয়ে কেমন করে যেন উপরের দিকে তাকিয়ে আছে। যেই মেয়েটা এত চঞ্চল, হাসি খুশি, সে যেন কেমন গম্ভীর হয়ে আছে। এটা দেখার পর বাড়ির সবাই বেশ স্তম্ভিতই হয়। আর তেঁতুল গাছ থেকে পড়ে গিয়ে উনি যে খুব বেশি ব্যথা পেয়েছেন বা শরীরের কোথাও ভেঙে গিয়েছে, বিষয়টা এরকম না। এদিকে ঝুমুর খালার এরকম গম্ভীরতা দেখে খবর পাঠানো হয় তার নানার বাড়িতে, নানার কাছে, মানে ঝুমুর খালার নানার কথা বলছি আর কি। তো তার কাছে যখন খবর পাঠানো হয় তখন মোটামুটি রাত 11টা, 11:30 বাজে। তো ওই প্রত্যন্ত এলাকাগুলোতে, নদী অঞ্চলে এত রাত মানে হচ্ছে অনেক রাত। তখন তো ওইদিকে এভাবে ইলেকট্রিসিটিও পৌঁছায় নাই, সন্ধ্যার পরপরই মানুষ ঘুমিয়ে পড়ে। তো তাকে খবর পাঠানো হয়, উনিও আসেন। উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে একদম সাধারণ ঝাড়ফুঁক আর কি, এগুলো উনি জানতেন। তো উনি দেখেই বুঝতে পারেন কোনো সমস্যা আছে।
উনি টুকটাক ঝাড়ফুঁক দিয়ে কি করেছেন, উনি আবার চলে গেছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি কালকে একটা জায়গায় যাব, ওখানে গিয়ে কোনো একজন হুজুরের সাথে কথা বলবো। তো উনি গিয়েছেন, উনি সেখানে গিয়েছেন। এটা হচ্ছে চরমোনাই। চরমোনাই যেই পীর সাহেবের দরবার আছে আর কি, তো ওখানে একজন আলেম আসা যাওয়া করতেন। আর এই ঝুমুর খেলার যিনি নানা, উনিও ওই চরমোনাইতে আসা যাওয়া করতেন, যার কারণে ওই আলেমের সাথে তার আগে থেকেই পরিচয় হয়েছিল। আর ওই আলেমের বাড়ি তো আশেপাশেই, তাকে উনি চিনতেন। উনি এই জিন ভূত রিলেটেড বিষয়গুলোর ট্রিটমেন্ট করতেন। এই কারণেই তার কথা যখন মনে আসে চলে যান তার কাছে। তার কাছে যাবার পর এই বিষয়গুলো খুলে বলেন। তো উনি বলেন যে আজকে তো বেলা হয়ে গেছে, এখন আর কিভাবে যাই, আপনি বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর আপনি আমার জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল আমি চলে আসবো, আমার হাতে তো কাজ আছে, এখন তো হুট করে যেতে পারছি না। নানা তখন হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসছেন। তবে আস্তে আস্তে কিন্তু বেশ রাত হয়ে যায়, কেননা ওই সময়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, যদিও 1990-91 সালের দিকে নদী পথ, এক জায়গা থেকে আরেক জায়গা যেতেও তো সময় লাগে। উনি যখন বাড়িতে আসেন তখন আর আসলে নিজের বাড়ি থেকে আবার এই ঝুমুর খালাদের যে বাড়ি, এখানে এসে তথ্য যে জানাবেন, উনি চিন্তা করলেন ঠিক আছে কালকে সকালে তো হুজুর আসবেই, হুজুর আমার বাড়িতে আসলে তখন হুজুরকে নিয়ে একসাথে যাব, এখন আর না যাই। খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবেন তখন রাত 12টা 12:30 মতো বাজে। উনি চিন্তা করলেন যে আমি একটু টেবিলে বসে হালকা একটু কাজ করি। তো ওনার বিছানার পাশে একটা টেবিল ছিল, টেবিলে বসে হারিকেনের আলো জ্বালিয়ে কিছু একটা কাজ করার জন্য যখন বসেছেন, তো ওনার যেই জানালাটা, ওই জানালাটা খোলা ছিল, ওই জানালার বরাবরই ছিল বেশ বড় সড় একটা জাম গাছ। কি মনে করে ওনার নজর যায় জাম গাছের নিচের দিকে একটা ডাল আছে, ওই ডালের দিকে। তো ওনার কাছে মনে হলো ওই ডালটা একটু নড়ে উঠলো, একটু ঝাঁকি দিয়ে উঠলো। এটা বাতাসের কারণে হয়েছে বিষয়টা এরকম না। কেউ যদি কোনো ডালের উপর বসে পা দিয়ে ঝাঁকায় অথবা কেউ হাত দিয়ে কোনো ডালকে ঝাঁকি দেয়, যেরকম হয় মনে হচ্ছে ওই রকম হইলো। তো এটা চিন্তা করলেন যে হয়তো অন্য কারণে হয়েছে। ওই ডালের উপর বড় কোনো পাখি, পেঁচা, বিশেষ করে নিশাচর যে পাখিগুলো, সেগুলো বসেছে, বসার পর হয়তো বা উড়ে গেছে, বা কোনো কারণে বাদুড় এসে ঝুলে পড়েছে, এই কারণে এটা হয়েছে। উনি যখন এটা দেখলেন ওইদিকে আর বেশি খেয়াল করলেন না। আবার উনি ওনার কাজে যখন মন দিবেন বলে চোখটা নামিয়েছেন, তখন আবারও ওই ডালটা নড়ে উঠলো, মানে ঝনঝন শব্দ হলো, পাতা নড়লে যেরকম শব্দ ওরকম শব্দ হলো। তারপরেই মনে হলো ওনার টিনের চালের উপরে ধপাস করে কে যেন একটা পড়লো। কোনো বানর জাতীয় কোনো জিনিস বা হনুমান জাতীয় কোনো জিনিস যদি এক ডাল থেকে আর এক ডালে লাফ দেয়, যে ডালটার উপরে বসে সেই ডালটাও কিন্তু পাতার সংঘর্ষে এক ধরনের শব্দ হয়। মনে হলো যে আবার সে কোনো একটা ডাল ছেড়ে দিয়েছে, মানে ডালে যখন ঝুলে পড়ে, ঝুলে পড়ার পর কিন্তু যদি ছেড়ে দেয় সেটা কিন্তু আবার উপরের দিকে উঠে এক ধরনের শব্দ হয়। আবার যখন কেউ যদি কোনো ডাল থেকে ঝাঁপ দেয় অন্য জায়গায়, তখনও কিন্তু ডালে একটা শব্দ হয়। মনে হলো যে এইরকম একটা শব্দ হওয়ার পরপরই টিনের চালের উপরে ধপাস করে কেউ একজন এসে বসেছে। আর যে বসেছে তার পায়ে স্যান্ডেল বা জুতা নাই। বানর বা হনুমান যদি লাফ দিয়ে এসে চালের উপর পর যেরকম শব্দ হয় ওই রকম শব্দ। উনি যখন এরকম শব্দ পেয়েছেন, উনি চিন্তা করলেন কি পড়লো। উনি ঘর থেকে বাইরে বের হলেন, কিছুই দেখতে পেলেন না। চিন্তা করলেন হয়তোবা বড় সড়ো কোনো এই পেঁচা বাই টাইপের কিছু বসেছে। তবে পেঁচা বাই টাইপের কিছু বসলে তো টিনের চালের উপর নখের এক ধরনের ক্যাচ ক্যাচ আওয়াজ হওয়ার কথা, এরকমটা কিন্তু হয়নি। উনি তেমন আর কিছু ভাবলেন না। উনি চিন্তা করলেন যে বাইরে যেহেতু বের হয়েছি, একটু ওয়াশরুমে যাই, একটু ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়ব। গ্রামের ওয়াশরুমগুলো এগুলো তো ঘরের বাইরেই দেখা যায় আর কি। তো ওনাদের যে ওয়াশরুমটা ঘরের যে দূরে ছিল বেশিটা এরকম না, কাছাকাছি ছিল। তো উনি যখন ওয়াশরুমের দিকে গিয়েছেন, হঠাৎ করে মনে হলো যে এই যে যেই একটা জাম গাছ ছিল, ওই জাম গাছের কাছে কোনো একটা অবয়বের মতো দাঁড়িয়ে আছে। এই জিনিসটা উনি দেখলেন। উনি তাকালেন ওই দিকে, উনি দেখলেন যে আসলেই তাই। ওইটার নিচে মনে হচ্ছে কোনো একটা
লম্বা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। উনি যেহেতু টুকটাক ঝাড়ফুঁক জানতেন, এটা বুঝতে আর বাকি রইল না এটা কোনো জিন জাতীয় জিনিস। উনি সেদিকে আর ভ্রুক্ষেপ না করে উনি ওয়াশরুমের দিকে যাবেন কি মনে করে আবার তাকিয়েছেন। যখন উনি তাকিয়েছেন তখন দেখেন আর একটা দৃশ্য, সেটা হচ্ছে ওই অভাবটা সাঁ করে এক গাছ থেকে আর এক গাছের গোড়ায় চলে গেল। এত দ্রুত গেল, মানে দৌড়ে না, মনে হচ্ছে যে একদম বাতাসে ভেসে ভেসে অতি দ্রুততার সাথে, মানে 1 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এক গাছের নিচ থেকে আর এক গাছের নিচে চলে গেল। ওই সময় যতটুকু চাঁদের আলো ছিল এটাতে উনি স্পষ্ট বুঝেছিলেন এই অভাবটা বেশ লম্বা ছিল, 10-12 ফুটের মতো লম্বা ছিল, একদম চিকন ছিল, হাত পাগুলো বেশ লম্বা চিকন, এরকমটা উনি বুঝতে পেরেছিলেন। উনি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে কলপারের থেকে অজু করে ঘরে ঢুকেছেন। এর মধ্যে আর কিছু হয়নি। পরের দিন উনি সেই হুজুর জন্য অপেক্ষা করছিলেন। হুজুর একদম ফজরের নামাজ পড়েই রওনা দিয়েছিলেন, যার কারণে তার আসতে খুব বেশি সময় লাগেনি। চলে আসার পর হুজুরকে সাথে নিয়ে উনি ওই বাড়িতে যান, অর্থাৎ এই যে ঝুমুর খালাদের যেই বাড়ি সেখানে উনি যান। যাওয়ার পর ঝুমুর খালাকে দেখেই উনি বুঝতে পেরেছিলেন যে এটা জিন জাতীয় সমস্যা। উনি ঝুমুর খালার উপরে জিন হাজির করার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে ওই জিনটা হাজির হয়। জিনটা হাজির হবার পর বলছে, আমাকে কেন হাজির করা হয়েছে? তখন এই হুজুর বলছেন, তুমি কেন এই মেয়েটার পিছনে পড়ছো, একে ছেড়ে দাও। তখন বলে যে না, ওকে ছেড়ে তো আমি যাব না, এই মেয়ের জন্যই আমি অনেক কিছু ছাড়ছি, সুতরাং একে ছাড়া আমার পক্ষে সম্ভব না। এই বলেই নাকি জিনটা ওখান থেকে চলে যায়। হুজুর যে একটা কঠিন বেষ্টনী দিয়েছিলেন, এই বেষ্টনী ভেদ করে সে অনায়াসেই চলে যায়। মনে হচ্ছে এই বেষ্টনীর দাম তার কাছে একদমই নাই, কোনো বাধাই সৃষ্টি করতে পারে না এই বেষ্টনী। হুজুর যখন দেখলেন যে এই বেষ্টনী ভেদ করে অনায়াসেই জিনিসটা চলে গেছে, তখন হুজুর বুঝতে পারলেন তার আসলে এই ক্ষমতা নাই এই জিনকে বন্দি করা বা একে নিয়ে আর বেশি সামনে আগানোর। তখন ওই হুজুর বলে দিলেন যে আমার পরিচিত একজন হুজুর আছে, উনি জিন বন্দি করতে খুবই পারদর্শী, অনেক শক্তিশালী জিনদেরকে উনি বন্দি করেছেন। আমার এই বিদ্যা এতটা জানা নাই, আপনি সেই হুজুরের কাছে যান, ঠিকানা দিয়ে দেন আর কি। তো সেই হুজুরের কাছে যাবার পর ওনাকে আমার নাম বলবেন, আশা করছি যে উনি এই সমাধানটা করবেন। তবে আমি যেমন আপনাদের বাসায় আসছি, এই হুজুর কারো বাসায় যান না, উনি ওনার বাড়িতেই থাকেন। আপনি এই ঝুমুরকে নিয়ে সেখানে যান, আশা করছি ইনশাল্লাহ কাজ হবে। তো তার কাছ থেকে ঠিকানা নিয়ে সেই হুজুরের কাছে যান। তো হুজুরের বাড়িটা এই বরিশাল বিভাগেরই কোনো একটা জেলায় ছিল আর কি। এক্স্যাক্ট কোথায় ছিল এটা অবশ্য এই আফসানা আপু বলতে পারেননি, তবে এতটুকু বলেছেন তার নাম হচ্ছে ইউসুফ হুজুর। তো তার কাছে যান আর কি। তো তার কাছে যাবার পর ইউসুফ হুজুর যখনই দেখেছেন এই ঝুমুর খালাকে, উনি তো বুঝতে পারছেন যে সমস্যাটা কি। উনি ঝুমুর খালাকে সামনে বসিয়ে জিন হাজির করার জন্য যে আমল আছে সেটা করা শুরু করেছেন। খুব বেশিক্ষণ সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যেই এই ঝুমুর খালার শরীরের উপরে ওই জিনটা হাজির হয়ে যায়। আর কণ্ঠটা ছিল পুরুষ এবং মহিলা যদি মানে মিশ্রিত কণ্ঠ যেরকম হয় এরকম কণ্ঠ। অনেক সময় আমরা হিজড়া সম্প্রদায়ের যারা আছেন আর কি, তাদের কণ্ঠটা এরকম মাঝে মাঝে শুনতে পাই, নারী কণ্ঠও না পুরুষ কণ্ঠও না, একটা মিক্সড একটা কণ্ঠ এইরকম। তবে এই কণ্ঠটা এতটা তীক্ষ্ণ ছিল, মনে হচ্ছে প্রত্যেকটা শব্দ প্রত্যেকের মাথায় গিয়ে হিট করছে, মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, এমন তীক্ষ্ণ শব্দ ছিল প্রত্যেকটা ওয়ার্ড। তো এই জিনটা হাজির হয়ে বলছে, আবার আমাকে কেন ডাকা হয়েছে? আমি তো বলছি যে এই মেয়েকে ছাড়িয়ে আমি যাবো না, এই মেয়ের কারণে আমি অনেক কিছু ছাড়ছি, একে ছেড়ে তো আমি যেতে পারবো না, সম্ভব না। তখন সেই ইউসুফ হুজুর বলেন, কি সম্ভব কি সম্ভব না সেটা অনেক পরের বিষয়, তুমি আমার গণ্ডির মধ্যে চলে আসছো, তুমি এটা ভাইবো না তুমি ইচ্ছা মতো এই গণ্ডি ছেড়ে যেতে পারবা, আমি সেই হুজুর না, তুমি অবশ্যই একে ছেড়ে যাবা। তখন ওই জিনটা বলে, না সম্ভব না, এটা সেইটা বলতে বলতে ওই হুজুর নাকি ওই জিনটাকে বন্দি করে ফেলেন। আর বন্দি যখন করে ফেলেছেন তখন ওনার কয়েকজন স্টুডেন্টকে বলেন যে
একটা বিশেষ পদ্ধতি বলেন আর একটা জায়গার কথা বলেন, যে ওখানে গিয়ে মাটির অনেক নিচে যেন এই বোতলটা মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এরপর এই হুজুর কিছু কথা বলেন, সেটা হচ্ছে এই যে জিনটা, এই জিন সম্পর্কে ওনার যেই আছে আর কি, যে সমস্ত অনুসারী জিন আছে, এই অল্প সময়ের মধ্যে উনি তথ্য নিয়েছিলেন। সেটা হচ্ছে এই জিনটার নাম হচ্ছে রুবালা। এই রুবালা এ খুবই শক্তিশালী একটা জিন। আর এই রুবালা জিনটা মূলত গোত্র ছাড়া একটা জিন, তবে এ গোত্রের ভেতরেই ছিল। এর বাবা গোত্রের রাজা। এরা 7 ভাই বোন। কয়জন ভাই কয়জন বোন এটা বোঝা যায় না বা জানা যায়নি। 7 ভাই বোন। যখন এই রুবালা এই মেয়ের পিছু পড়েছে, এই খবরটা যায় এই গোত্র প্রধান তার বাবার কাছে আর কি। এরা পিশাচ শ্রেণীর জিন। এরা মানুষদেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে। মানুষদের সংস্পর্শে আসবে এটা আসলে মানতে চায় না। ওই গোত্র প্রধান অর্থাৎ রুবালার বাবা বলেন যে সি 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 তুমি শেষ পর্যন্ত একটা ইনসান নারীর পিছনে পড়ে গেছো। এটা তো আমাদের উসুলের খেলাফ, আমাদের বৈশিষ্ট্যের সাথে এটা যায় না। তুমি এটাকে ছাড়ো, এখনো সময় আছে, আর আমি কোনো কথা শুনতে চাই না। তখন নাকি রুবালা তার বাবাকে বলছে, না আমি একে ছাড়বো না, আমি একে বিয়ে করব। তখন রুবালার বাবা বলছেন, তোমার হাতে 2টা পথ, কোনটা তুমি বেছে নিবা? এক, তুমি এই গোত্রে থাকবা আমার সন্তান হয়ে, নতুবা দ্বিতীয় পথ হচ্ছে তুমি এই গোত্র ছেড়ে চলে যাবা ওই মেয়ের কাছে। তুমি কোনটা বেছে নিতে চাও? এই রুবালা হচ্ছে তার 7 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট, খুব আদরের। তখন নাকি এই রুবালা তার বাবাকে বলে সে এই মেয়ের কাছে চলে যেতে চায়, অর্থাৎ এই যে ঝুমুর খালা, সেই ঝুমুর খালার কাছে চলে যেতে চায়। এটা শোনার পর তার বাবা এতটা ক্ষিপ্ত হয়েছেন যে এত বড় সাহস তোর, তুই শেষ পর্যন্ত এই ইনসান নারীর প্রেমে মজে তুই আমাদের গোত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস, যা এরপর থেকে তোর সাথে যাই হোক না কেন, যত অঘটন ঘটুক না কেন, তোকে যদি কেউ মেরেও ফেলে, বন্দি করে, এই গোত্রে তোর স্থান হবে না। এবং এই গোত্রের কেউ যদি তোর সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে বা চেষ্টা করে, তাহলে তার পরিণতিও তোর মতোই হবে। তাকেও এই গোত্র থেকে চলে যেতে হবে। তারও কোনো ধরনের কোনো সমস্যায় আমি কাউকে পাঠাবো না বা কাউকে পাঠানোর জন্য সম্মতি দেব না। এরপরই নাকি ওই রুবালা ওই গোত্র থেকে বিচ্যুত হয়ে পড়ে। তারপর থেকে এই ঝুমুর খালার পিছনে এমনভাবে লাগছে, কোনোভাবেই সে এই ঝুমুর খালাকে ছেড়ে যাবে না। সেই হুজুর এই বিষয়গুলো বর্ণনা করেন, ওই ইউসুফ হুজুর বলেন যে আলহামদুলিল্লাহ ওকে বন্দি করে ফেলেছি, আশা করছি যে আর কিছু হবে না ইনশাল্লাহ, আপনারা চলে যান। তো এরপর থেকে দেখা যায় এই ঝুমুর খালা একদম স্বাভাবিক হয়ে যান। তবে ওই হুজুর কিছু পরামর্শ দিয়েছিলেন যে এভাবে হুটহাট করে এত দৌড়ঝাঁপ করা যাবে না, গাছে ওঠা যাবে না। ওই গাছে উঠেই তো ওই বিপদেটা উনি পড়ছেন আর কি। ওই গাছে ওঠার পর ওই তেঁতুল গাছে ওই সন্ধ্যার সময় ওই রুবালা সে তার গোত্রে ফেরত যাওয়ার জন্য ওখানে বসেছিল, যে একটু বিশ্রাম নিচে চলে যাবে। তখন নাকি এই ঝুমুর খালা গাছে উঠছেন, আর তখনই তার নজরটা পড়ে যায়। তারপরে তো এই ঘটনা। এরপর থেকে এই ঝুমুর খালা একদম সুস্থ স্বাভাবিক হয়ে যান, একদম সুস্থ স্বাভাবিক হয়ে যান। তবে ওই যে রাতের বেলা ঝুমুর খালার নানা যিনি, উনি যেটা দেখেছিলেন এটা রুবালাকেই দেখেছিলেন। রুবালা তার উপর নজর রাখছিল আসলে ঘটনাটা কি হয়, কারণ আসলে সে তো গোত্র থেকে বিচ্যুত হয়েই গেছে। এই জন্য সে সবার উপর নজর রাখছে। সে যে গেল ওই চরমোনাইতে একজন আলেমের কাছে, আসলে ঘটনাটা কি সে সাথেই ছিল। সে অবজার্ভ করে বুঝতে পেরেছিল যে এই হুজুর খুব বেশি করতে পারবে না, মানে তার কোনো ক্ষতি। এই জন্যই সে আসলে তার সাথেই ছিল। রাতের বেলা সে যখন ওই ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসে, তো এরপর তাকে দেখে না, যাওয়ার সময় দেখেছিল, মানে তার পুরোটা সময় তার সাথেই ছিল, যে আসলে কোথায় যায়, কি করে না করে। এরপরে কেটে যায় বেশ অনেকগুলা দিন, প্রায় 7-8 বছর কেটে যায় একদম স্বাভাবিকভাবেই। এদিকে ঝুমুর খালার বয়স 18-19 হয়ে গেছে। তাকে কিন্তু এই ঘটনার পর ঢাকাতে নিয়ে আসা হয়েছিল। এই যে আফসানা আপুর মা যিনি, অর্থাৎ উনি তো
মেজো। আর ওনার কাছে নিয়ে আসার পরেই তাকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পাত্র খোঁজা হচ্ছিল। একটা পর্যায়ে ভালো ছেলে পাওয়া যায়, তার সাথে বিয়ে দেওয়া হয়। তো খালু খুব ভালো ছিলেন, খালুর মা বাবা জীবিত ছিল না, যার কারণে এই এই ঝুমুর খালা উনি বেশ স্বাধীনতা তো পেতেনই, তবে তার যেই সমস্যাগুলো, তার যে যত্ন আত্তি, ধরেন যে উনি তো একটা বড় ধরনের একটা ঝক্কি ঝামেলা পার হয়ে আসছেন, যদিও বা অনেকটা দিন উনি সুস্থ স্বাভাবিক, তারপর ওনাকে কিছু নিয়ম মানতে হতো। তো এই নিয়মগুলো মনে করিয়ে দেয়া, টেক কেয়ার করা, এটা কিন্তু খালু জানতেন, কিন্তু সবসময় তো উনি বাড়িতে থাকতেন না, বিশেষ করে ওনারও তো কাজ আছে। এই জিনিসগুলো যে মনে করিয়ে দেবেন, এই জিনিসটা আসলে তাকে নিজে থেকেই মনে করতে হতো, নিয়মকানুনগুলো মেনে চলতে হতো। তাই এইভাবে চলছিল। বিয়ের বছরখানেক পর ওনার একটা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পর একটা পরিবর্তন ওনার মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে হঠাৎ করে তার আচার আচরণ চেঞ্জ। পাগলামি করছেন না ওই রকম, তবে দেখা যায় যে উনি ওনার মেয়েকে সহ্য করতে পারছেন না, এমনকি ওনার হাজব্যান্ডকেও সহ্য করতে পারছেন না, অথচ ওনার হাজব্যান্ডের সাথে তার খুবই ভালো সম্পর্ক। হঠাৎ করে এরকম পরিবর্তন হয়েছে, বিশেষ করে মেয়ে হওয়ার বেশ কিছুদিন পর থেকে। এই বিষয়টা তো তার হাজব্যান্ডের কাছে ভালো লাগছে না, হঠাৎ করে এরকম সমস্যা, মেয়ের প্রতি তার একটা বিতৃষ্ণা, মেয়ের কাছে যায় না, মেয়েকে খাবার খাওয়াতে চায় না, এটা তো হওয়ার কথা না, কিন্তু এমনটা হচ্ছে কেন? এই বিষয়টা আবার তখন ঝুমুর খালার যিনি বাবা, তাকে বিষয়টা জানিয়েছেন, অর্থাৎ এই আফসানা আপুর নানা তাকে জানিয়েছেন। নানাকে যখন জানিয়েছেন, নানা এই বিষয়টা যখন শুনলেন, উনি তো বেশ চিন্তিত হয়ে পড়েন যে রুবালাকে তো অনেকদিন আগেই বন্দি করা হয়েছে, তাহলে হঠাৎ করে এই সমস্যা কেন হচ্ছে? উনি তখন এই খালুকে বলেন যে তুমি এই ঝুমুরকে নিয়ে বাড়িতে চলে আসো তো, তারপর দেখি কি করা যায়। বাড়িতে নিয়ে চলে আসছে আর কি। বাড়িতে আসার পর ওনাকে খুব চোখে চোখে রেখেছেন, এই ঝুমুর খালার যিনি বাবা খুব চোখে চোখে রাখছেন যে কি করে না করে। উনি দেখছেন যে তার বাচ্চাকে সে খুব মানে বকাঝকা করে, এত ছোট বাচ্চা, সে তো আর এইসব বোঝে না, কান্নাকাটি করে, কিন্তু কান্না থামানোর জন্য তার কোনো প্রচেষ্টা নেই। অন্যরা উল্টো ঝুমুর খালাকে বকাঝকা, এই তুই এই বাচ্চার সাথে এরকম করিস কেন? দেখা যাচ্ছে যে খালুর সাথে সে খারাপ আচরণ করছে। খালু কিন্তু সবকিছু মুখ বুঝে সহ্য করছেন। উনি জানেন যে কোনো একটা সমস্যা আবার হয়েছে, ঝুমুর খালার সাথে আগে যে সমস্যা ছিল এটা উনি জানতেন। উনি অপেক্ষায় আছেন এই সমস্যার সমাধানের জন্য, যে কোনো মূল্যে এই সমস্যার সমাধান করতে হবে। এদিকে এক রাতে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। সেটা হচ্ছে যে এই ঝুমুর খালা খালু একটা ঘরে শুয়েছিলেন, আর ঝুমুর খালার বাবা অর্থাৎ আফসানা আপার নানা উনি আর একটা ঘরে ছিলেন। হঠাৎ করে একটা শব্দ এই ঝুমুর খালার বাবার কানে ভেসে আসে। মনে হলো যে ঝুমুর খালার ঘর থেকে দরজা খুলে কেউ বের হয়েছে। এই শব্দ শোনার সাথে সাথে উনি বালিশ থেকে মাথাটা উঁচা করে একটু বোঝার চেষ্টা করেন যে শব্দটা কোন দিকে যায়। উনি শব্দটা যতটুকু বুঝতে পারছিলেন তাতে মনে হচ্ছে এই শব্দটা মনে হচ্ছে আস্তে আস্তে ওই পুকুর পাড়ের দিকে যাচ্ছে। শব্দটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে বা ক্ষীণ হয়ে আসছে, ওটা আস্তে আস্তে পুকুরের দিকে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে না। তখন ওনার সন্দেহ বাড়ে, আরে এই রাতের বেলা কোন পুকুর পাড়ের দিকে কে যায়? উনি তখন উঠে দরজাটা আস্তে করে খুলে দেখেন যে আরে এ তো ঝুমুর খালা, তার কোলে তার বাচ্চা মেয়েটা, সে পুকুর পাড়ের দিকে যাচ্ছে। এত রাতের বেলা বাচ্চা কোলে নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছে, বিষয়টা তো সন্দেহ লাগে। উনি আস্তে আস্তে পাটি টিপে ঝুমুর খালার পেছন পেছন যেতে থাকেন, ঝুমুর খালার জন্য ট্রেন না পায় এমন ভাবে যাচ্ছেন উনি। উনি যখন আস্তে আস্তে কাছাকাছি গিয়েছেন, এই সময় খেয়াল করেন ঝুমুর খালা তার কোলে থাকা বাচ্চাটাকে পুকুরের পানিতে ছুঁড়ে ফেলার জন্য অ্যাটেম্প নিয়েছেন। আমরা যদি কোনো কিছু পানিতে ছুঁড়ে ফেলতে চাই, ঠিক ছুঁড়ে ফেলার পূর্ব মুহূর্তে আমরা যেরকম অ্যাটেম্প নেই, ওই রকম অ্যাটেম্প নিয়েছেন, মানে শরীরের শক্তি সঞ্চয় করছেন, এখনই ছুঁড়ে ফেলবেন। যেই না ছুঁড়ে ফেলবেন এমন সময় নানা পেছন থেকে খপ করে ঝুমুর খালার মেয়েকে চেপে ধরেন। চেপে ধরেই এক হ্যাচকা টানে তার কোলে নিয়ে নেন এবং উনি ধমকাতে থাকেন, এই তুই কি করিস, সেটা মেয়েটাকে পানির মধ্যে ফেলছিস কেন? ওই সময় আবার কি হয়, খালুও দৌড়ে চলে আসছেন। তখন খালু বলেন যে উনি এই ঝুমুর খালার উঠে যাওয়ার
সময়টা টের পেয়েছেন। সে উনি চিন্তা করছেন হয়তো বা ওয়াশরুমে যাচ্ছে, তখন অন্ধকারের মধ্যে এই হাতটা পাশে পড়ে তার বাচ্চা যেখানে আছে সেখানে দেখেন যে বাচ্চা নাই, ওই জায়গাটা খালি। চিন্তা করেন কি ব্যাপার, বাচ্চা কোলে নিয়ে তো রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার কথা না। তখন মূলত উনি আবার পেছন পেছন বের হয়েছেন, এই জন্য উনি তাড়াতাড়ি কাছে চলে আসতে পেরেছেন। তখনও কিন্তু ঝুমুর খালা যে একদম পজেসড অবস্থা, বিষয়টা এরকম না, কিন্তু উনি কিছু বলতে পারতেছেন না, উনি উ করে এরকম কিছু বলতেছেন, উনি আসলে ওনার সেন্সের মধ্যে ওইভাবে নাই, কিন্তু পজেসড অবস্থায় আছেন এটাও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে স্বাভাবিক কিন্তু ঘুমের ঘরে আছেন এরকম মনে হচ্ছে। তখন তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে, কি হলো রাতের বেলা, এরকম ঘটনা কেন ঘটলো। এর পরের দিনই মূলত এই যে ঝুমুর খালার যিনি বাবা আফসানা আপার নানা, তখন আবার এই যে ঝুমুর খালার যিনি আবার নানা ছিলেন আর কি, সবাই যোগাযোগ করেন, একত্রে বসেন, বসে সিদ্ধান্ত হয় সেই ইউসুফ হুজুরের কাছে আবার যাবেন, কেন এই সমস্যাটা হলো। এরপর সেই ইউসুফ হুজুরের কাছে ওনারা যান, কিন্তু গিয়ে একটা দুঃসংবাদ পান। এই ইউসুফ হুজুর বেশ কয়েক বছর আগে বার্ধক্যজনিত কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এখন কি হবে, এই সমস্যার সমাধান এখন কিভাবে হবে, এটা নিয়ে তো খুব চিন্তায় পড়ে গেলেন যে কার কাছে যাব। এই রুবালা কি আবার ফেরত আসলো, নাকি নতুন কোনো জিনিসে উপদ্রব শুরু করেছে। এদিকে হয় কি, এক রাতে খালু শুয়ে আছেন, হঠাৎ করে ঘুমের ঘরে মনে হলো তার বুকের উপর ভয়ঙ্কর কিছু চেপে বসেছে। তাকিয়ে দেখেন এই ঝুমুর খালা তার বুকের উপর চেপে বসেছেন, তার চুল এলোমেলো, তার গলা চেপে ধরেছেন, বলছেন যে তুই আমাকে কি ছাড়বি, তুই আমাকে ছাড়, আর এই ঝুমুরকে কোনো ধরনের কোনো কষ্ট দিবি না, যদি কোনো ধরনের কষ্ট দিছিস তাহলে কিন্তু তোকেও আমি শেষ করে দিব। তো এই যেরকম কথা বলছে, খালু তো চিৎকার করার চেষ্টা করছেন। তো এরকম চিৎকার চেঁচামেচির ভিতর দিয়ে কিন্তু আবার এই যে ঝুমুর খালার বাবা অর্থাৎ আফসানা আপার নানা, উনি এই শব্দটা শুনে তাড়াতাড়ি করে ওনাদের ঘরে ঢুকে পড়ছেন। ঘরে ঢুকে এই বুকের উপর থেকে ঝুমুর খালাকে সরিয়ে দিয়েছেন। তখন ঝুমুর খালা একটু স্বাভাবিক হয়েছেন, উনি আসলে বলতেই পারেন না এগুলো কি হচ্ছে। এদিকে এই যে খালু, উনি ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখতে থাকেন। উনি স্বপ্নে দেখেন একটা অবয়ব, ভয়ঙ্কর চেহারা একটা অবয়ব তাকে বলছে, তুই এই মেয়েটাকে এমনি এমনি ছেড়ে দে, তোকে আমি অনেক কিছু দেব, স্বর্ণ দেব, এটা দেব, সেটা দেব, এরকম অনেক কিছু দেওয়ার লোভ দেখায়। শুধু তাই না, এই খালু উনি যেই আলমারির মধ্যে জামা কাপড় রাখতেন, জামা কাপড় নেওয়ার সময় দেখতেন যে জামা কাপড়ের ভাঁজে ভাঁজে অনেক মোটা মোটা স্বর্ণের গহনা আছে। উনি বুঝতে পারতেন যে এই স্বর্ণের গহনা তাকে লোভ দেখাচ্ছে। ওই পিশাচটা রুবালা, পিশাচটা লোভ দেখাচ্ছে, স্বপ্নের মধ্যে দেখায় যে এই যে স্বর্ণের গহনা আমি তোকে দিলাম, তুই এটা নে। উনি কি করতেন, যখনই দেখতেন যে স্বর্ণের গহনা এরকম দামি দামি জিনিস, যেটা যেখানে ছিল ওটা ওখানেই রেখে দিতেন। পরে গিয়ে দেখতেন ওটা নাই, কারণ উনি ওটা গ্রহণ করেন নাই, ওটা আবার নিয়ে যেত নাকি, যেহেতু উনি ওটা অ্যাকসেপ্ট করতেন না। উনি স্বপ্নের মধ্যেই বলতেন, তুই যত চেষ্টাই করিস আমি ঝুমুরকে ছাড়বো না, তুই ছেড়ে চলে যা, তুই অহেতুক আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধাতে আসছিস, তুই যা, চলে যা। তো এইভাবে নাকি কথা কাটাকাটি হতো। ঝুমুর খালাও নাকি স্বপ্নের মধ্যে দেখতেন যে ওই জিনিসটা আসে, এসে তাকে বলে, তুই তোর স্বামীকে ছেড়ে দে, তুই আমার কাছে চলে আয়। এখন কথা হচ্ছে যে এই রুবালা এত শক্তিশালী, সে কেন স্বপ্নের মধ্যে এসে এই জিনিসগুলা বলে, কেন সে এসে ঝামেলা করছে, আসলে ঘটনাটা কি? এত শক্তিশালী হয়েও কেন সরাসরি এসে হিট করতে পারছে না সেইভাবে, কেন পরোক্ষভাবে হিট করছে, এটা আসলে বুঝতে পারছে না ওনারা। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন যে কোথায় ভালো কোনো হুজুর আছে। তবে এক পর্যায়ে একজন ভালো হুজুরের সন্ধান পান। সেই হুজুর অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান আল্লাহর রহমতে করেছিলেন। সেই হুজুরের কাছে গিয়ে বিষয়গুলো যখন খুলে বলেন, তখন সেই হুজুর বলেন যে ঠিক আছে, আমি একটু তথ্য সংগ্রহ করি, এরপর আমি আপনাদের বাড়িতে আসবো ইনশাল্লাহ। এটা আপনাদের বাসায় বসে কাজ করতে হবে, এখানে বসে কাজ করা যাবে না। এরপর উনি কয়েকদিন সময় নেন, এই সময়ের মধ্যে উনি বেশ কিছু আমল দেন, সেগুলো পালন করতে বলেন যে এইগুলো করে যেতে হবে উনি আসার আগ পর্যন্ত। তো উনি এসেছেন, উনি একাই এসেছেন। উনি যখন আসেন উনি বলেন যে রাতের বেলা উনি একটা কাজ করবেন, এই ঝুমুর খালার যে ঘর, এই ঘরে বসে কাজ করবেন উনি। ঝুমুর খালা সেই ঘরে থাকবে, যা কিছু হয়ে যাক, বাইরে যত ভয়ঙ্কর কিছুই হোক না কেন, কোনো অবস্থাতেই বাইরে বের হওয়া যাবে না, এটা উনি বলে দেন। ঝুমুর খালার যেই মেয়ে, ছোট মেয়ে, তারপর খালু, তাদেরকে অন্য রুমে থাকতে হবে,
এরকম একটা বিষয় বলে দেন। রাতের বেলায় এশার নামাজের পর, ওই সময় তো এশার নামাজের পর কেন, মাগরিবের নামাজের পর পরই মানুষজন ঘুমিয়ে যেত। তাও কিন্তু খুব বেশি দিন আগের কথা না, এটা আমরা বলছি এই 2000 সাল বা তার কয়েক বছর আগের কথা আর কি। কিন্তু প্রত্যন্ত এলাকা তো, সেই এলাকাগুলোর বাস্তবতায় আর কি আমাদেরকে বিষয়টা চিন্তা করতে হবে। একদম শহরের বাস্তবতায় তো আমরা চিন্তা করলে এটা বুঝতে পারবো না। এশার নামাজের পর উনি কাজ শুরু করেছেন। কাজ শুরু করার কিছুক্ষণ পরেই মনে হচ্ছে আশেপাশে ঝড় বাদল শুরু হয়ে গেছে, ভেঙে চলে যাচ্ছে সবকিছু। এটা যে একটা কাকতালীয় মায়াজাল বিষয় এরকম নাই, এমন ঝড় বাদল শুরু হয়েছে গাছগুলোর ডালগুলো চালের উপর আশ্রে পড়ছে, অথচ সেই সময়টা ঝড় বাদলের সময় না। চিৎকার চেঁচামেচি বাইরে, অনেক চেঁচামেচি। এদিকে ওনারা তো বুঝতে পারতেন যে এই ধরনের সমস্যার সমাধান যখন কেউ করে এই ধরনের আলামতগুলো দেখা যায়। ওনারা তো বাইরে থেকে বের হচ্ছে না, শব্দ শোনা যাচ্ছে, ঝুমুর খালা চিৎকার করছেন, এরকম শব্দ শোনা যাচ্ছে, তো ওনারাও আর বের হচ্ছে না। অনেকক্ষণ পর সব কিছু একদম স্বাভাবিক। তারপর ওনারা কি বের হবেন? না, বের হওয়া যাবে না। উনি বলেছিলেন যে ফজরের আজানের আগ পর্যন্ত কেউ বের হবে না, যা কিছু হোক না কেন বের হওয়া যাবে না। এরপর ওনারা ফজরের আজান যখন শুনেছেন এরপর বের হয়েছেন। বের হওয়ার পর ওই ঘরে গিয়ে দেখেন যে ঝুমুর খালা বিছানার উপর একদম দিব্যি স্বাভাবিকভাবে ঘুমিয়ে আছেন, নিশ্চিন্ত মনে। ওনাকে দেখে বেশ ভালো সুস্থ স্বাভাবিক বলে মনে হচ্ছিল। আর যে হুজুর, উনি নাই, দরজা খোলা। সবাই তো চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, কি হইলো? হুজুরকে কি তুলে নিয়ে গেল জিনে, নাকি মেরে ফেললো, কি হলো? সবাই তো চিন্তায় পড়ে যান। এদিকে হুজুরের ফোন নাম্বারও নাই, তখন তো ফোনের ব্যবহার এতটা শুরু হয় নাই। হ্যাঁ, ফোন ছিল, ওই যে দোকানে দোকানে ছিল, বাজারে দেখা যেত একটা ফোনের দোকান, ওই কয়েক টাকা দিয়ে ফোন করতে হতো ওরকম আর কি। তো হুজুরের ফোন নাম্বারও ছিল না, হুজুর আসছিল না দূর থেকে, তো হুজুর কোথায় চলে গেলেন, কোনো বিপদ আপদ হলো কিনা, এটা নিয়ে ওনারা খুব চিন্তিত ছিলেন। এরপর হুজুরের সন্ধানে মূলত যে যাবেন এই বিষয়েও কিন্তু আবার নিষেধ ছিল, যে আপনারা কিন্তু আমার সন্ধান করার চেষ্টা করবেন না, যা কিছুই হোক না কেন। এদিকে এই বাড়ির লোকজন হুজুরের সন্ধানে যেতেও পারছেন না। 1-2 দিন পর হুজুর নিজেই আসেন। নিজেই আসার পর উনি বেশ কিছু এমন চমকপ্রদ তথ্য দেন যেটা আসলে গা শিউরে ওঠার মতো। উনি বলেন যে এই যে রুবালা, এই রুবালা মূলত যেখানে বন্দি ছিল, ওখানে যখন একটা কাজ ধরা হয়, এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছিল, তখন ওই বোতলটা ভেঙে যায় আর রুবালা বের হয়ে আসে। দীর্ঘদিন সে ওই বোতলের মধ্যে বন্দি থাকার কারণে তার শক্তি এতটাই কমে গিয়েছিল, একদম স্বাভাবিক একটা জিন, যার তেমন কোনো শক্তিই নেই, হাঁটাচলা করার শক্তি আছে এরকম একটা জিন হয়ে যায় সে। তার কোনো শক্তি ছিল না। এদিকে তার শক্তি বৃদ্ধির দরকার ছিল, এদিকে এই মেয়ের কারণে সে বন্দি ছিল, তার শক্তি কমে গেছে, এটা তো একটা সমস্যা। এদিকে তার শক্তি বৃদ্ধিও প্রয়োজন, শক্তি বৃদ্ধি করতে হলে তার অন্য জিনদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। এইভাবে সে অন্য একটা জিনকে অনুরোধ করে সেই জিন যেন এই রুবালার যে গোত্র আছে এই গোত্রে গিয়ে তার একজন ভাই, তার তো বেশ কয়েকজন ভাই ছিল, ভাইদের মধ্যে একজনের নাম বলে তাকে খুঁজে বের করে রুবালার কথা বলতে, যে সে তাকে ডেকেছে। তো সেই জিনটা যায়, সেই ভাইকে বলে। সেই ভাই নাকি কোনোভাবেই আসতে রাজি না, কয় না, যাওয়া যাবে না, আমার বাবা জানলে আমাকেও গোত্র থেকে বের করবে, এটা আমাদের গোত্রের নিয়ম না, গোত্র থেকে একবার বাইরে বের হয়ে গেলে তার সাথে আমরা কেউ যোগাযোগ রাখতে পারি না, সে যত আপনজনই হোক না কেন। তো এইভাবে সে জিন ফেরত আসে, বলে সে তো দেখা করতে চায় না, ও আবার পাঠায় যে যাও তুমি আবার যেয়ে বলো যে তোমার ভাই একটু একবারের জন্য দেখা করতে চায়, কাউকে বলবো না আমরা। এইভাবে বারবার বলার পরে একটা পর্যায়ে সেই ভাইয়ের মনটা একটু নরম হয়, সে নাকি রুবালার সাথে দেখা করতে আসে। রুবালা তো খুব কান্নাকাটি করে যে ভাই আমি খুব অসুস্থ হয়ে গেছি, এটা সেটা, মানে এইভাবে অনেক অনুনয় বিনয় করে যে ভাই আমার শরীরের শক্তি দরকার, আমার শরীরে কোনো শক্তি নাই, তুমি বাবাকে গিয়ে বলো যে যেই মেয়ের কারণে আমি এত বছর বন্দি ছিলাম সেই মেয়েকে আমি বলি দিয়ে তার রক্ত পান করে শরীরের শক্তি বৃদ্ধি করব। এরপর আমি গোত্রে ফেরত আসতে চাই, বাবাকে গিয়ে বলো। বাবা কি এতে রাজি হবেন? এই কথা শোনার পর ওই ভাই বলতেছে যে আমি যে তোমার সাথে দেখা করছি এইটা তো তাকে বলা যাবে না, হ্যাঁ তবে আমি তাকে এটা বলতে পারি যে তুমি অন্য কোনো জিনকে এটা বলেছো, এরকম মেসেজ পাঠিয়েছো, আমি যে আমার বাবাকে বলবো। আর
আর একটা বিষয়, এই রুবালা অনুরোধ করে তার ভাইকে যে ভাই, আমি শরীরের শক্তি অনেকটাই হারাই ফেলছি, কাউকে স্বপ্নও দেখাতে পারি না, সেই শক্তি আমার নাই, তারপর আরো অনেকগুলো জিনিস আমি করতে পারি না, তুমি আমার হয়ে কিছু কাজ করে দাও যাতে করে আমি ওই ঝুমুরের রক্ত পান করতে পারি, বলি দিয়ে একটা মায়াজাল সৃষ্টি করতে পারি, তুমি আমার হয়ে কিছু কাজ করে দাও। কি কাজ? তখন নাকি এই রুবালা তার ভাইকে বলে, প্রথমত তুমি আমার বাবাকে গিয়ে এই কথা বলবা, দ্বিতীয়ত তুমি এই ঝুমুরের যে বাচ্চা আছে এটাকে মেরে ফেলার চেষ্টা করবা, কিন্তু এই ঝুমুর যেই জিনিসগুলো খুব বেশি পছন্দ করে তাদেরকে সরাসরি আঘাত করবা না, কারণ ওকে যেহেতু আমি পছন্দ করি, ও কষ্ট পাক এমন জিনিস আমি চাই না, যেহেতু এই বাচ্চা একটা হয়ে গেছে, এ আমার জন্য একটা বাধা, এটাকে মেরে ফেলতেই হবে। এরপর অন্য যেগুলো আছে সেগুলো খুব কৌশলে সরাতে হবে, লোভ দেখায় বা ছলে বলে কৌশলে এগুলোকে সরাতে হবে। এই কারণেই নাকি ওই যে রুবালার ভাই, সেই এই ঝুমুর খালার উপর পজেস হয়ে বা তার উপর প্রভাব বিস্তার করে এই বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এরপর এই রুবালার ভাই নাকি ঝুমুর খালার উপরে আসর করে এই খালুকে চেপে ধরেছিল। তারপর দেখা গেল যে ওই সময় আবার এই দুইটা সময়, এক সময় ওই ঝুমুর খালার নানা চলে আসছে, দুই সময় তো ঝুমুর খালার নানা চলে এসে এই সমস্যার সমাধান করছেন। পরে এবার লোভের মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করা হলো, এতেও সফল হলো না। এদিকে তার বাবাকে গিয়ে যখন এই রুবালার কথা বলেছে যে রুবালা ভুল বুঝতে পারছে, সে এই ঝুমুরের রক্ত পান করে সে এখানে ফেরত আসতে চায়, সে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। একথা শোনার পর নাকি তার বাবা রাজি হয় যে ঠিক আছে, এটা মেনে নিলাম, সে যদি এই কাজ করতে পারে তাহলে এই গোত্রে তার জায়গা আছে, না হলে নাই, এটা বলে দেয়। বাবার কাছ থেকে সম্মতি পেয়েই মূলত এই রুবালার ভাই এই কাজ শুরু করেছিল। তবে তখনও কিন্তু সে তার গোত্রে ফেরত যেতে পারে নাই, কারণ শর্ত ছিল এই ঝুমুর খালাকে শেষ করে তারপরে গিয়ে এই কাজটা করবে। কিন্তু এই রুবালার মনে ছিল অন্য কিছু। রুবালা তার আসলে শরীরের শক্তি বৃদ্ধি করতে চাচ্ছিল, তার ক্ষমতা বৃদ্ধি করতে চাচ্ছিল। সে কোনোভাবেই গোত্রে ফেরত যাবে তা না, সে এই ঝুমুর খালাকে নিয়ে চলে যাবে। এটা ছিল তার একটা প্ল্যান, ধোঁকাবাজি। সে তার নিজের ভাই এবং গোত্রের সাথেও ধোঁকাবাজি করছে, তার ভাইকে কাজে লাগিয়েছে। এই তথ্যগুলো হুজুর জেনেছেন। তো হুজুর যখন এখানে আসছেন, শুরু করেছেন ওনার রুকিয়া শুরু করার সময় উনি যেটা করেছেন, ওনার অনুগত খুব শক্তিশালী 10টা জিনকে উনি পাঠিয়েছেন এই রুবালাকে ধরে আনার জন্য। যখনই নাকি ধরতে গেছেন তখন দেখা যায় যে ওই রুবালার সাথে তার ওই ভাইটাও আছে এবং ওই ভাইয়ের অনুগত আরো কিছু জিন আছে, সেগুলোও সেখানে আছে। তো তাদের সাথেই মূলত তুমুল যুদ্ধ শুরু হয়। রুবালাকে পাকড়াও করতে সমর্থ হয়, পাকড়াও করে একটু নিয়ে আসার পরে ওগুলো এসে আক্রমণ করে, আবার ওদেরকে দূরে সরায় দেয়, আবার আসে। এইভাবে কিন্তু দীর্ঘ সময় ধরে চলেছে। চলতে চলতে এইখানে যখন এই বাড়ির উপর চলে এসেছে তখনই আবার তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। সেখানে এই 10 জন জিনের একজন জিন শাহাদাত বরণ করে, আর এই রুবালাকে তারা চূড়ান্তভাবে বন্দী করতে সক্ষম হয়। আর যখনই বন্দী করেছে তখন নাকি এই জিনেরাই তাদের জগতে রুবালাকে বন্দী করে নিয়ে গেছে। যেহেতু রুবালার হাতে একজন জিনের মৃত্যু হয়েছে, এই অপরাধে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। একে আর মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই, হতে পারে তাকে শিরচ্ছেদ করা হতে পারে বা যে কোনো কিছু করা হতে পারে, তবে সেই বিষয়ে আর জানা যায় নাই যে আসলে কি হয়েছে। এটা ওই জিনেদের বিষয়, জিনেরা বলেছে যে ওর বিচার আমরা করব। আর একটা বিষয়, সেটা হচ্ছে রুবালার গোত্র যখন জানতে পেরেছে, বিশেষ করে রুবালার বাবা, যে রুবালা আবার এই মেয়ের কারণে তাদের সাথে একটা প্রতারণা করেছে, তখন রুবালার বাবা খুব ক্ষিপ্ত হয়েছে যে আবার সেই ওই মেয়েকে নিয়েই আমাদের সাথে প্রতারণা করলো, ওর যা কিছু হয়ে যাক, এখন আর ওর সাথে আর কেউ সম্পর্ক করবে না। ও দ্বিতীয়বার ধোঁকা দিল। এই কারণে রুবালাকে বন্দী করার পর তাদের তরফ থেকে নাকি উদ্ধারের তেমন কোনো প্রচেষ্টা আসলে লক্ষ্য করা যায়নি। এরপর থেকে আল্লাহর রহমতে ঝুমুর খালা একদম স্বাভাবিক। ওনার আর একটা ছেলে সন্তান হয়েছিল। ঝুমুর খালা বর্তমানে উনি চিটাগাং রোডে থাকেন, নারায়ণগঞ্জের চিটাগাং রোডে থাকেন।
খালু আছেন, খালা আছেন, তাদের 2 সন্তান আছে। ঝুমুর খালার যেই মেয়ের কথা আমরা বলেছিলাম, সেই মেয়েকে উনি বিয়ে দিয়েছেন, সেই মেয়ের আবার সন্তানাদি হয়েছে। আর ঝুমুর খালার যে ছেলে হয়েছে, সেই ছেলে বর্তমানে মাদ্রাসায় লেখাপড়া করে। ছেলেটা ছোট, কেবল শুরু করেছে লেখাপড়া আর কি। তো তাদের জন্য দোয়া চেয়েছেন। আমরা ঝুমুর খালা, খালু, তার সন্তানদের জন্য দোয়া করি। আর প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শুনলেন, রুবালা সে এই ঝুমুর খালার জন্য তার গোত্র ছেড়ে চলে আসছিল। যদিও বা এই রুবালার গোত্রের জিনেরা পিশাচ সম্প্রদায়ের, তারা মানুষকে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে, অপমান করে, এবং অপমান করেই বরং তারা মানুষের সান্নিধ্যে আসতে চায় না। তারাও অনেক শক্তিশালী। এই কারণেই নিজের ছেলেকে গোত্র থেকে বের করে দিয়েছিল। ঝুমুর খালার বাবা যিনি, উনি এখনো জীবিত আছেন, জানিয়েছেন আমাদেরকে আফসানা আপু। আফসানা আপু জানিয়েছেন যে উনি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসেন, ওনার শ্বশুর শাশুড়ি কাছ থেকেও বেশ কিছু ঘটনা উনি শুনেছেন, ওনার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে। আরও কিছু ঘটনা ওনার কাছে আছে, উনি পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন বলে জানিয়েছেন। আফসানা আপু এবং তার হাজব্যান্ড সোহান ভাই, দুজনের জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আমি চলে যাচ্ছি অনেকের ঘটনায়। 2012 সালের ঘটনা। অনেক তখন কুমিল্লায় থাকেন এবং পড়াশোনা করেন। আর তার দাদা বাড়ি ছিল তাদের ওখান থেকে বেশ খানিকটা দূরে গ্রামে। তো শীতকালে তখন ছুটি হয়েছে কলেজ এবং বেশ ভ্যাকেশন টাইম। অনেক তখন প্ল্যান করেন দাদা বাড়িতে যাবেন। তো যাওয়ার জন্য তিনি মোটামুটি বাসায় প্রিপারেশন নিয়ে নিলেন, সবকিছু গুছিয়ে। যখন তিনি মানে মোটামুটি রাশের মধ্যে ছিলেন, যখন চলে আসলেন স্টেশনে, এসে দেখলেন যে তাদের দাদা বাড়ি যাওয়ার জন্য যে জায়গাটার নাম তিনি লিখেছেন নাগলকোট, সেখানে যাওয়ার জন্য যে ট্রেন ছিল সেটা ছেড়ে চলে গেছে। আর ওই সময় আর কোনো ট্রেন নাই। তো তাকে বাধ্য হয়ে বাই রোডে যাওয়ার চিন্তা করতে হলো। তো তিনি নাকি তাড়াতাড়ি আসলেন, বের হয়ে চিন্তা করলেন যে বাস খুঁজে পান কিনা। তো ওই সময় তিনি বাস পাচ্ছিলেন না। তো যেই বাসটা পেলেন সেটা ভেঙে ভেঙে যাবে, তাকে এক জায়গায় নামিয়ে দেবে, সেখান থেকে তাকে সিএনজি করে যেতে হবে। তো তিনি মানে বাধ্য হয়ে আর কিছু করার নাই, তিনি উঠে গেলেন সেই বাসে তার মতো ব্যাগ নিয়ে, এবং বাস রওনা দিল। তো শীতের রাত, জানুয়ারি মাস, প্রচণ্ড ঠান্ডা, এবং সেই ঠান্ডায় দেখা যাচ্ছে একেবারে হু হু করে কাঁপন ধরে যাচ্ছে, কারণ বাসের জানালা থাকে হালকা ফাঁক। খুব ভালো মতো লোকাল বাসের জানালা ঠিক মতো আটকানো হয় না। তো সেখান থেকে বাতাস আসছে, হু হু করে বাতাস লাগছে, অনেকের একেবারে ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং মানুষজন একেবারেই কম, বাসের মধ্যেও মানুষ নাই। তো যেখানে এসে বাসটাকে নামিয়ে দিল যে স্টেশনটা, এরপর থেকে বাস আর মুভ করবে না। অনেককে নেমে যেতে হলো, এবং অনেক তখন খুঁজছেন একটা সিএনজি। ওখান থেকে সিএনজি নাকি যেত তার দাদা বাড়ির ওখানে, মাঝে মাঝেই অনেকক্ষণ পরপর সিএনজি ছেড়ে যেত, অনেক রাত পর্যন্তই যেত। তো এরকম সময় তিনি একটা সিএনজি পেলেন, কিন্তু তার সাথে কোনো প্যাসেঞ্জার নাই। তিনি একাই সে সিএনজিতে যেতে হবে তাকে। আর কোনো কথা বললেন না, সিএনজির সাথে কথা বলা শুরু করলেন তিনি। দামাদামি করার পর সিএনজি আলা বেশি ভাড়াতে রাজি হলো অনেককে নিয়ে যেতে। তো রওনা হলেন তিনি, চলছে সিএনজি, এবং একেবারেই সেই রাস্তা এখন গ্রামের রাস্তা, সব দেখা যাচ্ছে ছোট চিকন রাস্তা, এবং রাস্তার দুই পাশে ক্ষেত, বিশাল ফাঁকা জায়গা। এর মাঝে শীতের কুয়াশা একেবারে জমে যাওয়া, বাতাস যেটাতে আসতেছে, মানে অনেকের টিকে থাকা দায় হয়ে যাচ্ছে। সে জ্যাকেট পরেছিল, তার উপরে সে তার গলার মাফলারটা দিয়ে কান নাক ঢেকে একেবারে কোনো মতে বসে আছে। সিএনজি চলছে, একেবারে বরফের মতো ঠান্ডা, এবং যেখান দিয়ে যাচ্ছে ওখানে সম্ভবত পার্শ্ববর্তী দেশের পাহাড়ি শীতটা নেমে আসে এই জায়গায়, প্রচণ্ড রকমের জমে যাওয়ার অবস্থা। তো এরকম চলতে চলতে এক জায়গাতে সিএনজি দুটা কাশি দিয়ে বন্ধ হয়ে গেল। যেখানে বন্ধ হয়েছে সেই জায়গাটার দুই পাশে হচ্ছে একেবারে ক্ষেতের মতো, মানে কোনো কিছু নাই, দুই পাশে একদম খোলা প্রান্তর। তো সিএনজি আলাকে অনেক বললো, কি ব্যাপার, কি হয়েছে? একে তো জমে যাওয়ার অবস্থা। সিএনজি আলা বলে যে মনে হয় লাইন জমে গেছে, মানে তাদের ওখানে কি সমস্যা হয় লাইন জমার। তো সিএনজি আলা বারবার ট্রাই করতেছে সিএনজি স্টার্ট করার, তো হচ্ছে না, মানে একেবারে। তো সিএনজি আলা পরে নেমে গেল সিএনজি থেকে, নেমে সে তার ফ্ল্যাশ লাইট নিয়ে সে খুলে সে তার ইঞ্জিনের দিকে চলে গেল, পিছনে কি কি করতেছে। তো অনেকক্ষণ বসে থেকে দেখলো যে আসলে লাভ নেই, সে নামলো, নেমে দিয়ে দাঁড়ায় দেখতেছে সিএনজি আলার কাজ করবার। দেখলো যে সিএনজি আলা কোনো কিছুই করতে পারতেছে না। তো সিএনজি আলা তাকে জানাইতেছে যে এখন আর চলবে না। তো বলে যে তাহলে এখন কি করবেন আপনি? আপনারা তো যাইতে হইব, আপনাকে ফালাই দিয়ে যাবো এখানে। সিএনজি আলা বলে আমার তো কোনো উপায় নাই।
আপনি তো চলে যেতে পারবেন, আমি তো যাইতে পারবো না, আমার তো সিএনজি, আমার এখানে দাঁড়ান লাগবো, দেখা লাগবো কোনো ব্যান আসে নাকি বা অন্য সিএনজি আসে নাকি, কিছু তো করা লাগবো, আপনি কি থাকবেন? তো অনেক তখন বললো যে না আমি তো থাকতে পারবো না আপনার সাথে ভাই, আমার কাজ আছে, আমার যাইতে হবে। তো সিএনজি আর কোনো কথা বললো না, অনেক অগত্যায় লোককে ভাড়া দিয়ে একটু বেশি টাকা দিয়ে সে রওনা দিল এখান থেকে। হেঁটে যাচ্ছে, একেবারে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, একেবারে রাস্তা মানে মনে হচ্ছে রাস্তা জমে যাচ্ছে এরকম অবস্থা, এবং কুয়াশা ভেসে ভেসে আসছে, দেখা যায় না সামনে, ফ্ল্যাশ লাইটের আলো মারতেছে যে ফ্ল্যাশ লাইটের আলো চলে না সামনে, এরকম একটা অবস্থা, কঠিন একটা অবস্থা। অনেক যাচ্ছে এবং ঠান্ডায় কিছুক্ষণ পরেই হেঁটে সামনে যে পিছনে আর সেই সিএনজি দেখতে পেল না। তো যেতে যেতে অনেক দূর হেঁটে চলে আসছে, হাঁটতে হাঁটতে শরীরটা একটু গরম হয়েছে আর কি অনেকের। হাঁটতে হাঁটতে সামনে একটা ছোট ব্রিজ আছে ওদের এখানে, কালভার্ট টাইপের ব্রিজ। তো সেই ব্রিজের কাছে যখন চলে আসছে চিন্তা করছে যে উনি ব্রিজে উঠবেন আর কি অনেক। তো ব্রিজের একেবারে কাছে চলে আসতেছে, তখন দেখতেছে পাশে যে ঝোপগুলো থাকে, ব্রিজের পাশে কিছু ঝোপ আছে এরকম, সেই ঝোপালো জায়গায় হঠাৎ করে নড়াচড়া বেশ। তো সে একটু অস্বস্তি লাগলো তার কাছে যে এই রাতের বেলা কি, মানে এই ঝোপের মধ্যে এরকম নাড়াচাড়া কি করতেছে, কোনো কুকুর বা কোনো কিছু কি ওখানে ঢুকে আছে, বা শিয়াল, অনেক দলবদ্ধ শিয়াল থাকলে মানুষ ভয় পায়। তো অনেক এগুলো চিন্তা করতে করতে যেই পাশে নড়াচড়া দেখলো তার অপর পাশে চলে আসলো রাস্তার, এসে তিনি হাঁটতেছেন, ওই নড়াচড়ার দিকে তাকাইতেছেন, দুইবার ফ্ল্যাশ লাইট মারলো কাছে, একেবারে উপরে মারলো না, যে কি কিসের উপর যে পড়ে ফ্ল্যাশ লাইটটা কে জানে, একেবারে খোলা প্রান্তত্ব ব্রিজটা এখানে। তো দেখলো যে সেই ওই ঝোপের ভেতর থেকে ফট করে একটা মানুষ বেরোলো। হ্যাঁ, মানুষ বেরোলেও মানুষটার কেমন করে জানি মনে হলো যে হামাগুড়ি দিয়ে যেরকম বের হয় সেইভাবে করে বের হয়ে, মানে মনে হচ্ছে যে নিচু ওখানে ঢাল আছে, ঢাল থেকে উঠে আসছে এরকম। অনেকের একদম বুকটা কেঁপে উঠছে, বসা লোকটার আসার স্টাইল দেখে, উঠে ঢোকার স্টাইল দেখে, ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়াইছে অন্ধকার, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে, অনেক আর লাইট মারতেছে না ওই লোকটার গায়ে। অনেকের একটা ছোট একটা ফ্ল্যাশ লাইট, তখন একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট ক্যারি করতো গ্রামে গেলে, তো ফ্ল্যাশ লাইট মারতেছে না, কারণ মানুষের গায়ে লাইট মারা এটা অভদ্রতা। তো দেখতেছে যে লোকটার শরীরে বোঝা যাচ্ছে যে একটা শার্ট পরা, শার্টটা চেক চেক টাইপের। লোকটা তাকে দেখে বলতেছে এই যে ভাই, অনেককে বলতেছে এখানে, বলছে অনেক, বলছে জি বলেন, বলে ভাই একটু আমার সাহায্য করবেন। অনেক বলছে কি সাহায্য? বলে যে এইখানে একটা মানুষ এইখান থেকে পড়া মরে দিছে 3 দিন ধরে, এটা কেউ উঠাইতেছে না এখনো, মানে এটা নিয়ে যে করবো, মানে জানাজা করবো, কিছুই করতেছে না, তো এটার উঠামো, চলেন আমার সাহায্য করেন। তো অনেক বলে আপনার কি মাথা খারাপ, আপনি কিছু খাইছেন নাকি? অনেকের মাথা খুব খারাপ হয়ে গেছে, মানে মেজাজ গরম হয়ে গেছে, এটা কি ফাইজলামি করে লোকটাকে, আপনি কিছু খাইছেন নাকি? রাত্রেবেলা শীতের রাতে রাস্তার মধ্যে আপনি বলতেছেন আপনি কি মিয়া জান, আপনি এখানে থানায় বলেন নাই, আশেপাশে বাড়ি ঘরে বলেন নাই, আপনি আমার কাছে আসছেন, আপনি কে, কই থেকে আইছেন আপনি এখান থেকে, কিছু খেয়ে আইছেন? এটা বলতে বলতে অনেক কিন্তু হাঁটা থামায়নি, সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তাকায় তাকায় দেখতে লোকটার সাথে কথা বলতেছে। তো এই হালকা চাঁদের আলোতে লোকটার চেহারা যতটুকু বোঝা যাচ্ছে যে একটা বেশ মানে ডার্ক স্কিন একটা মানুষ, এবং চুলগুলা কোকড়া কোকড়া বোঝা যাচ্ছে, এবং চেক চেক শার্ট পরা। সে বোঝায় যে ভাই আসেন না ভাই, একটু সাহায্য করেন না। অনেক বলছে আপনি যান থানায় যান, থানায় যা বলেন কে পড়ে দিছে, থানায় যা কথা বলেন, আপনি এগুলাই করেন না, এখানে কি শুরু করছেন রাত্রেবেলায়, গভীর রাতে? এ বলতে বলতে অনেক উঠছে। তো অনেক আবার হাঁটতে হাঁটতে তার কাছে একটু খারাপও লাগলো, সে মাথা ঘুরে এলো বলার জন্য লোকটাকে যে ভাই আপনি বাসায় চলে যান, দিনের বেলা আপনিও এসেন, আমিও আসবো না, এসে দেখবো না যে ঘটনা কি, আমি বাড়ির থেকে লোক নিয়ে আসবো না বা কাউরে নিয়ে আসবো না, দেখবো না যে ঘটনা কি, এখানে কে কে পড়ছে, কে কার লাশ পড়ে, আর দেখবো না। রাত্রেবেলা তো এটা কেমন হয়ে যায়, এটা একটা কি ব্যাপার, আজগুবি ব্যাপার। এটা বলবে সে তাকায় দেখে যে লোকটা নাই ওখানে, পুরো জায়গাটা একদম ফাঁকা, মানে ওই জায়গায় একটা হেডলাইটের আলো এসে পড়ছে, দূর থেকে একটা হেডলাইটের আলো এসে পড়ছে। তখন সে শুনতে পেলো যে একটা ইঞ্জিনের শব্দ, একটা মোটরসাইকেল আসছে সম্ভবত। তো মানে সে আশাবাদী হলো যে মোটরসাইকেল যদি মানে মানুষ যদি তাকে নিতে চায় বা নিতে পারে, তো সে অনেকক্ষণ দাঁড়ায় থেকে হাত নাড়তেছে এরকম করে লোকটাতে মোটরসাইকেলের হেডলাইটের সামনে। দেখলো যে আসলে মোটরসাইকেল নিয়ে একজন আসতেছে, থামলো, মানে একদম শাল টাল দিয়ে পেঁচানো পুরো শরীর। সে বলছে কি হয়েছে? তো অনেক বললো যে ভাই আমি তো রাস্তা আটকায় গেছি, এরকম এরকম ব্যাপার, ওইখানে ভাই আমার একটু নামায় দেন অমুক জায়গায়। দেখলো যে হ্যাঁ লোকটা ওখানেই যাচ্ছে, তার দাদা বাড়ি ওখানেই যাচ্ছে। তো সেই লোকটা নিল তাকে মোটরসাইকেলে। তো অনেক মোটরসাইকেল উঠে বসলো, মোটরসাইকেলটা লোকটা মানে চলা শুরু করলো সামনে। তো লোকটা যখন যাচ্ছে সামনে, তো সে জিজ্ঞেস করলো যে লোকটাকে যে ভাই এখানে কি আপনি লাইটের আলোতে কাউকে দেখছেন, হেডলাইটের আলোতে? লোকটা বলে না তো, কেন? মনে হলো যে একজন এরকম লোক মানে অনেক জোরে চিৎকার করে করে বলতেছে, কারণ শোনা যায় না বাতাসের শব্দে। বলে একটা লোক এখানে দাঁড়ায় ছিল, আমারে বললো যে কে বলে পুড়ে ওখানে মারা গেছে, 3 দিন ধরে লাশ পড়ে আছে, কেউ উঠায় না। তো লোকটা বলছে ভাই এইসব রাত্রেবেলা আপনার কি মাথা খারাপ, এরকম রাত্রে কেউ বলবে? আর যদি এটা এরকম কেউ থাকে তাহলে বুঝবেন যেটা মানুষ না, খারাপ কিছু। আপনার ডাকছে, আপনি জান নাই, ভালো করছেন,
কি এর ওই জায়গায় আপনি ব্রিজের নিচে এটা কে মানুষ উঠবো রাত্রেবেলা, আর কারো যেরকম পড়ে থাকে রাইতের বেলা কে আপনারা ডাকবো এরকম, কি বলেন বললে লোকটা চলা শুরু করলো। তো অনেকের কাছেও একটু মানে জিনিসটা অন্যরকম লাগলো। তো যাই হোক, তার মনের মধ্যে একটা কাঁটা বিঁধতে থাকলো সারাক্ষণ, মানে খচখচ করতেছে মনের ভিতরে যে আসলেই কি আমি কাউকে সাহায্য করি নাই বা কারো কোনো সমস্যা এরকম ছিল। এগুলো ভাবতে ভাবতে এক সময় সে পৌঁছায় গেল, লোকটা তাকে নামাই দিল বাসার কাছে, সে নেমে ধন্যবাদ দিয়ে আস্তে ধীরে হেঁটে চলে গেল বাসায়। দাদা বাড়ি গেছে, রাতের বেলা এত রাত্রে আসছে, দাদা বাড়িতে সে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার এত রাত্রে এরকম ভাবে আসছো, এরকম দেরি হয়েছে কেন। তো সে বললো যেরকম ট্রেন মিস করে বাই রোডে আসছি এই কাহিনী। আবার বললো যে রাস্তার মধ্যে এরকম একটা ঘটনা দেখছেন, দাঁড়ান লাগছে কিছুক্ষণ। তো দাদা বাড়ির লোকটা বললো কি কস এরকম ব্যাপার, এখানে কে মারা যাবো, আমরা তো শুনি না এরকম 3 দিন ধরে কে মরছে। তো যাই হোক, সে মোটামুটি মানে ফ্রেশ হলো, অনেক নিজের মতো রাতের বেলা ঘুমায় গেল। তো দিনের বেলা মানে সকাল হয়েছে, রাতের বেলা অনেক স্বপ্ন দেখতেছিল, অনেক মানে উল্টা পাল্টা, তাকে কেউ এসে বলতেছে আমাকে সাহায্য করলেন না, এরকম স্বপ্ন দেখতেছিল আর কি, দুঃস্বপ্ন। তো যাক, দিনের বেলা মানে দিন হয়েছে, সকাল হয়ে গেছে, রোদ উঠছে। তো অনেক উঠলো, উঠে ফ্রেশ হলো, তার কাছে ফট করে মনে হলো যে আসলে রাত্রেবেলাতে এরকম দেখছিলাম, এটা কি ঠিক হলো কিনা। তো সে একবার চিন্তা করলো যে থানায় যাবে, যে বলবে ব্যাপারটা। পরে চিন্তা করলো যে না, ব্যাপারটা আসলে সিলি হয়ে যায়, থানায় যেভাবে বলা, আগে তো আমার মেকশিওর করতে হবে এরকম কোনো ঘটনা এখানে আছে নাকি, আর কে না কে পড়ে আছে কি ভাই, আমি যে এরকম বলবো ঘটনা কি, আমার এই কি মনে করো এখানে। এগুলো চিন্তা করতে সে চিন্তা করলো যে না, আজকে আমি একটু ওদিকে যাই, ওই ব্রিজের কাছে যাই, দেখি ঘটনা কি। তো সে হেঁটে গিয়ে ওখানে ওই বাজারে ওখান থেকে আর একটা সিএনজি নিয়ে ওদিকে রওনা দিল। তো সিএনজি নিয়ে যখন আসতেছে, ওই ব্রিজের কাছে আসার সময় থেকে মানুষজন জড়ো হয়ে আছে, ওইখানে মানুষজন জড়ো হয়ে আছে, লোকজন অনেকগুলো মানুষ জড়ো হয়েছে। তা অনেক আস্তে আস্তে এসে সিএনজিটা থামাইলো, থামায় সে নামলো। তো নেমে সে আস্তে আস্তে হেঁটে কাছে গেছে, যে দেখে অনেক মানুষজন ওইখানে জমা হয়ে আছে। তো সে যে ওখানে জিজ্ঞেস করলো ভাই কি হয়েছে। তো মানুষজন বললো যে ভাই এখানে একটা মানুষ মানে মানুষ মরে পড়ে আছে, তো এই আর কি, এখানে মানে মানুষজন অনেক দেখে গন্ধ পাইতেছিল, তারপরে আসে দেখে যেরকম। তো অনেক নাকি যে উকি দিছে, উকি দিয়ে তার কাছে মনে হলো আর কি, সে হি ইজ নট শিওর, সে যেটা বলছে যে তার কাছে মনে হয়েছে যে সে যেই মানে মানে শার্টটা দেখছিল লোকটার পরা, চেক শার্ট, সেরকম চেক শার্টেরই একটা মানুষ মনে পড়ে আছে। সে আর ভালো মতো চেহারার দিকে তাকাইতে পারেনি, তার অস্বস্তি লাগছে। চুলগুলো দেখো তার কাছে মনে হয়েছে যে ওইরকমই কোকড়া কোকড়া চুল লোকটার। অনেক বেশ ভয় পাইছে, ভয় পেয়ে আস্তে করে সরে আসছে, এসে সাথে সাথে যে সিএনজি নিয়ে আসছিল ওই সিএনজিটাকে ঘুরাই সে বলে যে আমাকে নামাই দেন বাড়িতে, ওখানে চলেন বাজারে চলেন। তো সিএনজিটা বলে মানে এখানেই আসছেন, বলে যে হ্যাঁ। তো সিএনজি একটু অবাক হয়েছে, তাকে আবার নিয়ে ফেরত চলে গেছে বাড়িতে। তো বাড়িতে গিয়ে নাকি অনেক অনেক মানে খারাপ লাগতেছিল তার কাছে, যে ঘটনাটা কি ঘটলো তার সাথে বা কি দেখলো সেটা, মানে তাকে কে এরকম বললো এসে। তার মনে সেটা কোয়েশ্চেন ছিল যে এটা পুরোপুরি আজব একটা ব্যাপার, যে গভীর রাতে এরকম সময় কেউ এরকম নিচ থেকে উঠে আসবে না, হামাগুড়িতে উঠে এসে তাকে বলবে না এরকম। অ্যান্ড সে যেই মোটামুটি সে মিলাই দেখতেছে ছকে ছকে, যে সে যে শার্টের কালার দেখছে, চেহারাটা ভালো মতো স্পষ্ট দেখতে পারে নাই, বা চুলটা যেরকম কোকড়া দেখছে, যেই মানুষটা ওখানে পড়ে আছে যে বডিটা সেটাও একই রকম। যাই হোক, অনেকের কাছে এটা খুবই একটা দুর্বোধ্য জিনিস ছিল, খুব আশ্চর্য জিনিস ছিল, এবং সে মনে করে এটা তার জীবনের একটা অতিলৌকিক অভিজ্ঞতা। তো যাই হোক, অনেকের ঘটনাটা শেয়ার করলাম আপনাদের কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন। এই ঘটনাটা গেল বছরের এই সময়েরই ঘটনা ছিল, যখন হালকা হালকা ঠান্ডা পড়া শুরু করে তখনকার ঘটনা। আমার হাতে একটা কাজ ছিল, কাজটা ছিল সাভারের দিকে একটা এলাকার। ভদ্রলোকের উপরে জাদুর প্রভাব ছিল। সমাধানের জন্য আমি যেখানে যাচ্ছি সেখানে দুটো তাবিজ গাড়া ছিল, পুঁতা ছিল। আমির সাহেব আমাকে বলছিলেন গাছের নিচে দুটো তাবিজ আছে, তুমি গেলে একটু সময় নিয়ে দেখলেই বুঝতে পারবে কোথায় আছে, সেটা উঠিয়ে নষ্ট করে দিবে। সেই কথা মতো আমি গেলাম রাত 3টা অথবা 3:30টার দিকে সেই গাছের নিচে। সেই গাছ যেখানে ছিল সেই জায়গাটা পাওয়া যায়। তখন শীতের ঠান্ডা লাগছিল ওই জায়গাটাতে, আমি খুবই মানে খুব শীত লাগছিল আমার। আমি যে দাঁড়িয়ে আছি, আমার হাতের ডান দিকে ছিল ঝোপঝাড়, বেড়া দেওয়া ঝোপঝাড়ের মতো, আর বাম দিকে ছিল একটা রাস্তা, কিছু গাছ, এবং রাস্তাটা ছিল উঁচু। এর বামে ছিল পুকুরের মতো নিচু জমি।
আমি গাছটার দিকে তাকিয়ে দেখলাম যে গাছ তাল গাছ। হাসি আসলো। আমি হাসলাম এই জন্য যে আমি বুঝতে পারছিলাম তাল গাছের উপর একটা মুভমেন্ট আছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে তাল গাছের উপর কেউ বসে আছে। আমাকে আগেই বলে রেখেছিলেন আমির সাহেব যে এখানে যারা আছে তারা হালকা, তুমি যাবে, আমরা আগেই যা বলার বলে দিয়েছি, তাদের বলে দিয়েছি জাদুর জিনিস দিয়ে দিতে, সে দিয়ে দিবে, সমস্যা নাই। আমি তাল গাছের নিচে দাঁড়ানোর পর হাসি চলে আসছিল বারবার। এমন হয় না যে অনেকে তাল গাছের গোড়াতে কত কিছু দেখেছে, ভয় পেয়েছে, তাল গাছের আগায় কত কিছু থাকে, তখন তা ভেবে আমার কাছে অদ্ভুত লাগছিল। কি আজব জিনিস, মানুষ সব সময় তাল গাছ ভয় পায়। এখনো রাতের হয়তো তাল গাছের নিচে দিয়ে গেলে শব্দ শুনে ভয় পায় অনেকেই। হয়তো এই মুহূর্তে অনেকে ভয় পাচ্ছে কোনো একটা জায়গায় তাল গাছের নিচে বা উপরে। আমি তাল গাছের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে বললাম, তাল গাছের ভূতকে, এই জায়গার ভূতকে। কোনো রেসপন্স আসেনি। আমি উপরের দিকে তাকিয়ে বুঝতে এবং দেখতে পারলাম যে চোখ দুটো জ্বলজ্বল করছে। আর আমি শিওর যে এটা একটা প্রাণীর রূপ নিয়ে ফেলেছে অলরেডি। তখন আমি বললাম যে, তাবিজ কই, জিনিসগুলো কোথায় রেখেছো, আমাকে দেখাও তাড়াতাড়ি। একটা শব্দ হলো। শব্দটা এমন ছিল যে উপর থেকে কিছু একটা নিচে পড়েছে, ছোট্ট একটা ঢিলার মতো। ধূপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার কাছ থেকে 4-5 হাত দূরে শব্দটা হয়েছে, কিন্তু আমি অন্ধকারে বুঝতে পারছিলাম না, কারণ আমি আলোর উৎস রাখিনি। আমি তখন বললাম যে আমাকে কষ্ট করে দেখাতে হবে যে রাস্তায় যে জায়গায় কোন জায়গায় তাবিজগুলো আছে, তাড়াতাড়ি, আমার হাতে সময় নাই। তখনই ধীরে ধীরে পানির রূপ নিয়ে আসে এন্টিটি নিচে নামলো। অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না, আর কুয়াশা ছিল। আমি চাইলেও লাইট জ্বালাতে পারবো না। আমি তাকে বললাম যে নিচে নেমে দেখাও। সে ধীরে সুস্থে নিচে নামলো। আমার সামনে দিয়ে নেমে সে কয়েক কদম হেঁটে আমার কাছ থেকে আরেকটু দূরে গেল। দেখলাম সে মাটি খুঁড়ছে। খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে নখের সাথে যদি মেটাল বা কোনো কিছু লাগে, সেটার শব্দ যেমন হবে তেমন একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে আমি বুঝতে পারলাম তাবিজটা এখানে। আমি এইটুকু বুঝলাম যে সে হয়তো মুখ দিয়ে টেনে এটা তুলে সে আমার দিকে তাকালো, তাকিয়ে নিচে রেখে দিল। নিচে রাখার সময় আমার পকেটে থাকা মোবাইল কল আসা শুরু হয়। ভাইব্রেশনের কারণে আমি টের পাচ্ছিলাম যে আমার ফোনে কল আসছে। আমি দেখলাম যে ধীরে সুস্থে বিড়াল বা কুকুর যেভাবে পেছনের দিকে হাঁটে, মানে 1 পা 2 পা করে পেছায়, সেভাবে পিছনে সরতে লাগলো সে। এভাবে সরতে সরতে ধীরে ধীরে এন্টিটিটা তাল গাছের উপরে উঠে গেল। আবার তাল গাছের উপরে উঠে যাওয়ার পর আমি দেখলাম যে তাল গাছের উপর 2টা বড় শুকনা খড়খড়ে পাতা একটার সাথে আরেকটা বাড়ি লাগছে এবং প্রচন্ড শব্দ হচ্ছে। শব্দ হওয়ার পর আমি বুঝতে পারলাম যে সে তার কাজ করেছে। আমি আগুন জ্বালানোর জন্য লাইট বের করলাম। শব্দটা হচ্ছে ভাইব্রেশনের শব্দ, হচ্ছে প্রচন্ড রকমের। আমি এটা নষ্ট করার সাথে সাথে ফোনটা ধরলাম। তখন 3টা 3:30। ফোনটা ধরার উপাস থেকে চিৎকার চেঁচামেচির শব্দ। প্রথমবার আমি কলটা বুঝতে পারি নাই, আর আমার একটু ভয় লাগছিল। কে ফোনটা দিল রাতের বেলা? সচরাচর নিজের পরিবারের কথা আগে মানুষের মাথার মধ্যে আসে। কেটে দিয়ে সাথে সাথে কল দিলাম। কল দেওয়ার পর আমি বুঝতে পারছিলাম না ফোনে আমাকে কি বলছিল অপর প্রান্ত থেকে। সে বলছে, ভাইয়া আপনি কেমন আছেন? অনেক দিন ধরে খুঁজছিলাম ভাইয়া। মহিলা কণ্ঠ। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমি শুধু জিজ্ঞেস করছি, আপনি কে? কি হয়েছে আপনার? ওই পাশ থেকে ফোনে অনেক শব্দ আসছিল, বাচ্চার কান্নাকাটির শব্দ। বলছে, ভাইয়া আমি ডলি, আমাকে চিনতে পারেননি? স্বাভাবিকভাবে চিন্তা না পারারই কথা, অনেক দিন আগের ব্যাপার। আমি বললাম যে কোন ডলি, আর এত রাতে ফোন দিয়েছেন কেন? সে আমাকে বলে, আপনি কি আমাকে চিনতেই পারছেন না? আমি ডলি, আমি নারায়ণগঞ্জের ডলি, রূপগঞ্জের ডলি। আমি তাকে চিনতে পারছিলাম না তখনও। সে আমার পরিচিত একজনের নাম নিয়ে বলল, মনে করে দেখেন আপনি এসেছিলেন আমাদের বাসায় আমার জন্য। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে কথা হবে, এখন আমি ব্যস্ত আছি। ফোন রেখে দিই আমি সাথে সাথে। ঢাকায় আসি, ফিরে আসতে 1 ঘন্টাও লাগেনি। সকালবেলায় ফজর নামাজের পরপর আমার ওই পরিচিত লোক ফোন দিল। ফোন দেওয়ার পর ডলির কথা বলল যে ডলির তো কাজ করে দিয়েছিলা তুমি, এই ডলির আমারও সমস্যা হচ্ছে। আমি তখনও চিনতে পারিনি আসলে ডলিটা কে।
সময় লাগছে চিনতে ডলিটাকে। একটু সময় নেওয়ার পর আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে এটা নারায়ণগঞ্জের সেই রূপগঞ্জের ডলির কথা বলছে। তো অনেক সময় হয়, কিন্তু কিছু কিছু সমস্যা ব্যাক করে লাইফে। আমি পরে ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর সে কি কান্না, এটা আসলে ভাষায় বোঝানো যাবে না। সে এক হিসেবে খুশি হয়েছে যে আমাকে পেয়েছে, কারণ আমি তো জানতাম, আর আপনারা সবাই জানেন তার সাথে কি হয়েছিল অনেক আগে। তখন আমি শুরু কাজ করি। সেই সমস্যাটা ছিল 6 বছর আগের ডলির সাথে যা হয়েছে তা। আবারও বলছি, এটা গেল বছরেরই সময়ের ঘটনা। আমি তাকে বললাম, কি হয়েছে আপা, কেমন আছেন? সে আমাকে বললো, ভাই আপনি শুধু একবার বাসায় আসেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমি আসবো, কিন্তু আমাকে বলেন আগে কি হয়েছে। বললো যে, ভাই ওই অঘরী যে আমার ছেলেটাকে ধরেছে। উনি আমাকে বলল প্রচন্ড সমস্যা ওনার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে। ওনার ছেলেটাকে জ্বালায়, ওনার ছেলেটাকে মারে, আর রাতের বেলায় অঘরীর বাড়ির মধ্যে লাফালাফি করে। শুধু বলে যে আপনি কোথায় মানে আমি কোথায়। ডলি আমাকে বলল, আজকে 3টা মাস ধরে আমি আপনাকে খুঁজছি। আমি বললাম যে আপনি 3 মাস ধরে আমাকে খুঁজছিলেন? উনি বলল যে 3 মাস। আসলে ভাইয়া 3 মাস না, 3 মাস ধরে তো সমস্যা হচ্ছে আমার ছেলের সাথে, আর আমার সাথে 6 মাস ধরে সমস্যা। প্রথমে মনে করেছিলাম যে সামলে নিতে পারবো, কিন্তু পরে আমার ছেলেকেও ধরে ফেলে। আমি সবকিছুই করেছি, আপনাকে পাওয়ার আগ পর্যন্ত কাজ হয় নাই। আমি জানি আপনাকে দিয়েই হবে। আগের বার আপনিই করেছেন সব। আপনি একটু আসেন, আমার ছেলেটাকে উদ্ধার করেন। আমি বললাম, আপনার স্বামী কোথায়? বলে তো উনি বললেন যে ওনার স্বামীকেই ধরে রেখেছে। প্রথমে ওনার স্বামীকেই আগে বাগে নিয়ে কবজা করেছে, তারপর ওনাদের সমস্যা করছে। আমি বললাম, ঠিক আছে আপনার বাসায় আসবো। আমি তাকে বললাম যে আমি আজকেই আসবো। আমি খুব ভালো করে জানি যে ওনার সমস্যা কি। আমি দেরি করলে আরো খারাপ হতে পারে। আমার স্পষ্ট খেয়াল ছিল না যে কি হয়েছিল 6 বছর আগের কথা। সহসাই মনে পড়ছিল না সবকিছু, কিন্তু এতটুকু মনে ছিল যে বাচ্চা রূপ ধরে আমার সামনে এসেছিল, এবং আমরা কিছু কাজ করেছি। ওর মালাটা আগুনের কাছে নিলে ওর কষ্ট হতো। আমির সাহেবের টর্চারের কারণে সে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। ওদের বাসায় ঢোকবার আগেই আমি আমির সাহেবকে ডাক দিলাম, বললাম যে ডলিদের বাসায় এসেছি। এই ডলি সেই ডলি। ওনাকে আমি বললাম, এই ডলি সেই ডলি যার কাজ আমরা করেছিলাম, আবার যেটা রিটার্ন করেছে। সমস্যাটাই কেন রিটার্ন করেছে তা একটু কষ্ট করে আমাকে জানান। উনি আমাকে বললো, ঠিক আছে যাও, সমস্যা নাই, তুমি দেখো আগে, তুমি বলার পরে আমরা দেখব। এর আগে আমরা কিছু দেখবো না। আগে জানা দরকার যে এরা আবার কিছু করেছে কিনা, কারণ তোমার তো খেয়াল আছে এরা নিজেরাই ঝামেলা পাকিয়েছিল। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আগে কথা বলি। তখন ওনার এই কথার কারণে আমি ভেতরে আবার সন্দেহ কাজ করছিল। সেটাই হলো, তারাই এর আগের বার একটা ঘটনা ঘটিয়েছিল। সেই মাদ্রাজ থেকেই কিন্তু সেই দেও এসেছিল। যেহেতু অঘরীকে যেই জিনিসটা দেওয়ার কথা সেটা তারা দেয়নি, আমরা যখন মহারাজ নামের দেওকে বিদায় করেছিলাম তখন তাকে বলে দিয়েছিলাম এখানকার সীমানার মধ্যে যাতে তাকে দেখা না যায়। তারপরও সে এসছে, তার মানে এখানে কিছু তো আবার হয়েছে। আমি যখন বাসায় ঢুকবো আমি দেখতে পাচ্ছি যে সেই একই রকম সেই খোলা বাড়িটার তেমন বেশি বদল হয়নি। আমি এবার গেট দিয়ে ঢোকার পর দেখলাম যে তাদের বাড়িটা এখন 3 তলা করেছে। আমার চোখ গেল 3 তলার ছাদের দিকে। 3 তলার ছাদের রেলিং এ সুন্দর করে বসে আছে দুটো ছেলে। পূর্বের সময় দুটো ছেলে ছিল না, কিন্তু এবার দুটোই ছেলে সুন্দর করে বসে আছে। আমার চোখ গেল আম গাছের দিকে। থমকে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই সময় আম গাছটি মনে হলো হেলে দুলে উঠল। বাতাসটা জাস্ট ছুঁয়ে গেল, হাততালির শব্দ এলো। আমি শুনি, অন্য কেউ শুনে না এই শব্দ। আমি শুনছিলাম যে আয়। আমি শুনছিলাম আম গাছের পেছন থেকে কেউ বলছিল নাটকীয় ভাবে, আয়, আসছিস, আয়। আমি ভেতরে ঢুকি। অনেক কিছুই পাল্টে গেছিল। গমগমে পরিবেশ, উপরের ছাদে ধূপ ধূপ করে হাঁটার শব্দ আসছিল মাঝে মাঝে। প্রচন্ড হাঁসফাঁস লাগছিল আমার। ডলির আচরণ ছিল অন্যরকম, কেমন যেন অশান্ত, তরতর করছে খালি। প্রচন্ড তাড়াহুড়ার মধ্যে সে কথা স্বাভাবিকভাবে বলতেই পারছিল না, যেন কয়েক বছরের কথা কেউ 5 মিনিটের এক নিঃশ্বাসে বলতে চাইছে এমন ভাবে কথা বলছে। তার কথাগুলো আমি শুনলাম। আমি ডলির স্বামীকে দেখতে যাই তার রুমে। লোকটা একদম নির্জীব। আমি বিছানার পাশে দাঁড়িয়েছিলাম, এমন সময় আমার পায়ে আমি কারো স্পর্শ টের পাই। তাকিয়ে দেখি একটা বাচ্চার হাত।
আমি সাথে সাথে পা ঝাড়া দিলাম, আর তখনই বিছানার নিচ থেকে একটা শিশু বাচ্চা বের হয়ে দৌড় দিয়ে ওই ওয়াশরুমটায় চলে যায়, যেই ওয়াশরুমে ডলির গলা কাটার চেষ্টা করা হয়েছিল, চেয়েছিল প্যানে ওর মাথা কেড়ে দিতে। তখন আমি চিৎকার করে কান্নার শব্দ শুনতে পাই বাচ্চা ছেলের কণ্ঠে। বের হতেই দেখি ডলি তার ছেলেকে জড়িয়ে ধরে রেখেছে। বাচ্চাটা কাঁদছে। আমাকে ডলি দেখালো ওর হাতে একটা খামচির দাগ। বাচ্চাটা বলছিল, ওই বাবুটা আমার হাতে খামচি দিয়েছে বলে কাঁদতে কাঁদতে একটা দিকে ইশারা করে দেখায়। আর আমি দেখতে পাই ঠিকই 1.5 ফুট সাইজের লিকলিকে গরনের বাচ্চা দাঁড়িয়ে ভেঙচি কাটছে, হাসছে ফ্রিজের কোনায় লুকিয়ে। আমি দেখে অবাক হই, কারণ আমি ডলি আর তার ছেলে স্পষ্ট দেখতে পাচ্ছি, যেটা সহসা হওয়ার কথা না। আমি এগোতে যাব, তখন ওই বাচ্চা দৌড় দিয়ে রান্নাঘরের দিকে ঢুকে যায়, আর রান্নাঘর থেকে কল থেকে পানি পড়ার শব্দ আসতে থাকে। আমি ছেলেটাকে শান্ত করতে বলে কিচেনের কল বন্ধ করে বেরিয়ে সোজা আম গাছটার দিকে যাই। এদিকে ছোট ছোট নুড়ি কণা আমার দিকে ছিটকে মারছিল বাড়ির ছাদ থেকে কেউ একজন। গায়ে পড়লে ব্যথা লাগছে না, কিন্তু অনবরত কয়েক সেকেন্ড পর পর মারছিল। আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আমি নিচু গলায় তাচ্ছিল্য করে বলি, মার খেয়ে অপদস্থ হয়ে লজ্জায় নাক কাটিয়ে গেলি, আর আবার আসলি? বেহায়া বেজন্মা, এবার কি করবি তুই? তখন গাছের উপরের একটা ডাল নড়ে ওঠে, সেদিকে তাকিয়ে দেখি 5টা বাচ্চা। আবারও বলি, 5টা বাচ্চা শিশুদেরকে 2 বছরের বলে 2 বছর একটা ডালে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। 5 বছরের 2 বছরের এরকম 5 বছর 5টা বাচ্চা। বাচ্চাগুলোর এখন এখানের মুখে ঘা পচে আছে, মাছি ভনভন করছে মুখের মধ্যে। একটা বাচ্চার এক হাত কাটা, এক বাচ্চার পেটের নাড়ি ভুড়ি বাইরে বেরিয়ে আছে, আর একটা বাচ্চা সে উলঙ্গ, কিন্তু শরীরটা যেন স্বাভাবিক না। শরীরের নিচ দিয়ে রক্ত ঝরছে, আর উপরে মাথায় 2টো শিং। আর একটা বাচ্চার এক চোখ নেই। দিনের আলোতে এমন জিনিস দেখলে বোঝা যায় এন্ট্রিটা কত জোর খাটাতে পারছে। তাই আমি সেখান থেকে সরে আসি। গেটের বাইরে বসার জায়গায় বসে ভাবছিলাম ডলির কথা, ভাবছিলাম 6 বছর আগের কথা। ডলি আমাকে বলেছিল যে সে মেয়ে জন্ম দিয়েছিল। আমার সাথে মাসখানেক টুকটাক যোগাযোগও ছিল, পরে তার ছিল না। গেল 2 বছর আগে ধীরে ধীরে ডলি আর তার স্বামী বুঝতে পারে আসলে তাদের সন্তান ছিল দ্বৈত লিঙ্গধারী। শারীরিকভাবে মেয়ে হলেও সে ছিল ছেলে। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি। আর তাদের মানসিক অবস্থাটা আরো খারাপ। ডলির সেই একই কাণ্ড ঘটানোর শুরু করেছে। এর কাছে যায়, অমুকের কাছে যায়, না তদবির এমনকি জিন সাধকের কাছেও ধর্ণা কম দেয়নি। প্রথমবার যেভাবে আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিল, তারা এবারও তাই করতে শুরু করে। আল্লাহর দেয়া সন্তান এর আকার তারা বদলানোর জন্য মানুষের কাছে যেতে শুরু করে, কিন্তু লাভ হয়নি, আর জীবনও হবে না। কেননা আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন তার উপর প্রশ্ন তোলার বিন্দু পরিমাণ অধিকার কারণ নেই। যত দোষ মানুষের কুমানসিকতা। নাক ছিটকান, ভেঙচি কাটবেন না অবজ্ঞা করবেন করুন। প্রতিদানে এর চেয়ে বেশি অবজ্ঞা, ভেঙচি আর নাক ছিটকানো আপনাকে দেখতে হবে। কর্মের ফল আসবেই। একদিন রাতে ডলি আর তার স্বামী আলাপ করছিল সেই সময়ের কথাগুলো, সেই 6 বছর আগের। ডলির স্বামীর মুখ দিয়ে সেদিন নাফরমানির কথা বেরিয়েছিল। সে বলেছিল যে শয়তানের ছাও তো শয়তানের মতোই হবে। নাউজুবিল্লাহ। অগরি বলেছিল না এটা ওকে দিয়ে দিতে হবে, যদি দিয়েই দিতাম তাহলে এই দিন দেখতে হতো না আজ। এমন কথা সেদিন রাতে তারা বলেছিল, কিন্তু ডলি সায় দেয়নি কথাটার। ডলির ভুল ধারণা ছিল যে তার তদবির বা চিকিৎসা করে বাচ্চাকে সুস্থ করা যাবে, আর এটাই কাল হয়ে গেছিল তাদের জন্য। কিভাবে জানি না, কিন্তু অবশ্যই এই কথার দ্বারা আগমনী বিপদের জন্য দরজা হয়তো খুলে গেছিল। সেদিন রাতেই ডলির ঘুম ভেঙে যায় বাচ্চাদের খিলখিল শব্দে। সেই ঘুম থেকে উঠে দেখতে পায় ডলির স্বামী বসে আছে তার পিঠ দিয়ে বসে আছে আর কি। তার সামনের ফ্লোরে ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছিল কতগুলো শিশু বাচ্চা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে লাল রক্তের মধ্যে। ওদের দেখা যাচ্ছিল, ওদের সামনে মনে হলো একটা গরু হয়তো কেউ কেটে ফেলে রেখেছে, কিন্তু ভালো করে তাকিয়ে সে দেখতে পায় শিশু বাচ্চাগুলো হামাগুড়ি দিচ্ছিল যে রক্তের উপর তা পুরো ফ্লোরে ছেটানো। শিশুগুলো নারী ভুঁড়ির ভেতরে
বিশ্রীভাবে গড়াগড়ি খাচ্ছে আর খিলখিল করে হাসছিল। মানে আপনি চিন্তা করতে পারেন যে নারী বুড়ির মধ্যে মানুষ গড়াগড়ি করলে কেমন লাগবে, তা মানুষেরই। সে ভয় পেয়ে যায়, তার গলা আটকে যায়, সে কথা বলতে পারছিল না। তার স্বামীকে ধরতে যাবে, তখন তার স্বামী উঠে দাঁড়িয়ে যায় আর তার দিকে ঘুরে দাঁড়ায়। সে দেখতে পায় তার সন্তানের কাটা মাথা দুই হাতের তালুর উপর রেখে সে ডলির দিকে তাকিয়ে হাসছে। ডলির আর কিছু মনে ছিল না। ডলি পুরো একদিন জ্ঞানহীন অবস্থায় ছিল। তার জ্ঞান ফেরার পর সে তার সন্তানকে দেখার জন্য পাগল হয়ে যায়। পরে সে স্বাভাবিক হবার পর সে তার স্বামীকে বলে সে কি দেখেছিল। তার আগেই যেহেতু একবার এইসব জিনিস দেখেছে, কি করতে পারে তারা, এর আগেই তারা আমার মানে আর কাউকে খোঁজ না করে আমার খোঁজ করতে লাগে, কিন্তু আমাকে তারা খুঁজে পাচ্ছিল না। এর মধ্যে একদিন ডেমরার রাস্তা দিয়ে ডলির স্বামী তার গাড়ি চালিয়ে যাচ্ছিল। ডেমরায় একটা ছোট ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হয়ে গেল সে একবার। সে গাড়ি চালাচ্ছিল, সামনে একটা ব্রিজ পড়লো, সে আনমনে গাড়ি চালিয়ে গেল। এভাবে কয়েকবার সে ব্রিজ পার হয়। তার খেয়াল হলো কি রে, রাস্তা শেষ হচ্ছে না কেন। তখন আবার ডেমরার ওই ছোট ব্রিজটা তার সামনে পড়ে। এবার তার বুক ঠক করে ওঠে। সে একই ব্রিজে কয়েকবার পরপর তিনি একই ব্রিজের সামনে বারবার ঘুরে ঘুরে সেই একই ব্রিজের কাছে আসছে। দ্রুত টান দিয়ে এবার সে ব্রিজ পার হবার সাথে সাথে তার গাড়ির পেছনের দিকে একটা বিকট শব্দ হয় আর গাড়ি ভয়ানকভাবে দুলতে শুরু করে। কোনোভাবে রাস্তার উপর গাড়ি থামায়। সে বের হয়ে দেখতে পায় গাড়ির পেছনের দিকে চাকাটা এমন ভাবে ফ্রেম সহ ভেঙেছে যে চাকা বাঁকা হয়ে বাজে একটা অবস্থা। ডেমরার এই রাস্তায় সবসময় গাড়ি চলাফেরা করে আর তার গাড়ি রাস্তার মাঝে থামা। তখন সে গাড়ি কিভাবে সরাবে বুঝতে পারছিল না। এদিকে তার মনে হতে লাগলো কেউ তাকে দেখছে, একজন না কয়েকজন দেখছে। সে গাড়িতে বসে গাড়ির সব লাইট জ্বালিয়ে দেয় আর ইঞ্জিন চালু করতে যায়। সেই সময় ভয়ানকভাবে অতি ভারী কিছু তার গাড়ির উপর জেকে বসার চেষ্টা করতে লাগে পেছন থেকে, সাথে বাচ্চাদের খিলখিল হাসি। সে পেছনে তাকিয়ে দেখতে পায় অনেকগুলো বাচ্চা তার গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢুকে বসে আছে। তাদের একজনের চোখ যেন ছুলে বেরিয়ে আছে, কারোর হাত পা ঝুলে আছে। চিৎকার দিয়ে গাড়ি থেকে বের হতে যাবে এমন সময় একটা বাচ্চা তার গলা ধরে ঝুলে পড়ে। সেই বাচ্চাটাকে ঝেড়ে সরাতে চাইলেও সেই বাচ্চাটা তাকে ধরে তার গালে কামড় দিয়ে দেয়। ডলির স্বামী হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তার উপর। তখনই সে টের পায় তার উপর অনেকগুলো বাচ্চা এসে উঠে পড়েছে, যাতে সে নড়তে না পারে। পচা রক্তের গন্ধ সাথে বাচ্চাদের খিলখিল হাসিতে সে শুনতে পাচ্ছিল এগুলা। এলে মহারাজের ভোগ বলতে বলতে সে টের পায় তার গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এইটুকুই তার মনে ছিল। সেদিন রাতেই ওই রাস্তায় তাকে সেন্সলেস অবস্থায় অন্য গাড়ির লোকরা উদ্ধার করে হুঁশে ফেরায়। আসলে কিভাবে যেন ডলির স্বামী গাড়ির পেছনের চাকা ভেঙে বেঁকিয়ে গিয়েছিল। ডলির স্বামী এই কথা তার স্ত্রীকে বলেনি, কারণ সে বুঝে গিয়েছিল সেই পুরান সমস্যা ফিরে এসেছে। সে কয়েকজন লোকের দ্বারা আমার খোঁজ না পেয়ে আরেকজনের কাছে যায়। সেই আলেম তাদেরকে বিভিন্ন রকমের জিনিসপত্র দেয়, পানি পড়া দেয় এবং অন্য কিছু দেয়। বলে দেন যে রাতে বাসায় ছিটাতে, এবং তিনি এসে বাসা বন্ধ করে দিবেন। পরে দেনও বাসা বন্ধ করে, কিন্তু কোনো লাভ হয়নি। বাসা বন্ধ করার পর সেদিন রাতে ডালি ঘুমাচ্ছে। স্বপ্নের মতো করে তার মনে হচ্ছিল যে সে পড়ে গেছে বাথরুমে। বালতির উপরে কিছু পানির ছিটা তার উপরে এসে পড়ে। ওর হাত কেউ ধরে রেখেছে। ওর গলায় কি যেন নড়ছে। চোখ খোলার সাথে সাথে দেখতে পায় তার স্বামী বিছানায় নেই। সে নিজেকে আবিষ্কার করে বাথরুমে। সেই বাথরুমে সে দেখতে পায় তার বাচ্চা তার এক হাত ধরে চেপে ধরে রেখেছে আর তার স্বামী তার অন্য হাত চেপে ধরে রেখেছে। ডলি চিৎকার করতে পারছিল না, কিন্তু সে দেখছিল যেভাবে সিজার অপারেশন সম্পন্ন হয় সেদিকটা নিজে থেকেই কেটে গেছে আর একটা শিশু বাচ্চা সেখান থেকে বের হয়ে আসছে ধীরে ধীরে। তার চুলের মুঠি ধরে টান দেয় কেউ বাম দিক থেকে। সে দেখতে পায় অঘরী দাঁড়িয়ে আছে। সেই অঘরী আর তার হাতে বলি দেবার জন্য বিশাল বড় কিরিচ। ডলির আর কিছু মনে নেই। ডলির চিৎকার শুনে ওর স্বামীর ঘুম ভেঙে যায়। সে বাথরুমের দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে সে কাউকে খুঁজে পায়নি। সে আবার চিৎকার শুনে পেছনে বিছানার দিকে তাকিয়ে দেখতে পায় ডলি বসে আছে, চুলগুলো সামনের দিকে এলোমেলো ভাবে। কিরে বৎস, আমায় ভুলে গেছিলি নাকি? ডলির স্বামী ডলিকে জিজ্ঞেস করলো এ কি হয়েছে, কিন্তু সে খেয়াল করলো তার গলা দিয়ে কোনো শব্দ আসছে না। সে বুঝতে পারলো তার হাত পা ভারী হয়ে গেছে। সে শুনছিল ডলিকে বলতে, বৎস
আমার উপহার কতদিন আমার থেকে দূরে ছিল, কিন্তু দেখো, এটা বলতে বলতে ডলির বাচ্চাটাকে ঘরে ওই 1-1.5 বছরের শিশুরা কুকুরের মতো কামড় দিয়ে ধরে টেনে আনছিল। ডলির স্বামীর দিকে ডলি রূপী দেও ইশারা করে তাদের বাচ্চাকে দেখিয়ে বলে, এই দেখ, আমার কত কাছে আমার উপহার। আগে ওকে ধরবো, ভালো করে গোসল করাবো, তারপর এক হাতে মাথা ধরে অন্য হাতে শরীর ধরে ধীরে ধীরে বড় দা দিয়ে কেটে ফেলবো। কিন্তু ভাবিস না, বেশি কষ্ট দেব না। বলতে বলতে যেন হাওয়ায় ভেসে আসে ডলি ওর তার দিকে। ডলির স্বামী দেখছিল, ডলি সামনের দিকে ঝুঁকে থাকা চুলের মধ্য থেকে ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল বেড়ালের মতো। সে ডলির স্বামীর মুখে হাত দিয়ে বলে, এই যে তোর জিভটা, বেঈমান জিভটা, এটা আমি কেটে ফেলবো। আগে বলতে বলতে ব্লেড দিয়ে তার জিভে আঁচড় দিয়ে ফেলে ডলি রূপী সেই এন্টিটি, আর সাথে সাথে ওকে সজোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরের নিচে পড়ার পরও সে নিজেকে সেই বাথরুমেই আবিষ্কার করে, যেখানে সে দেখতে পায় ডলির কাটা লাশ পড়ে আছে, আর ডলির পেট ফেরে নাড়ি ভুড়ি যেন বেরিয়ে এসছে। তখনই ওর ঘাড়ের উপর কেউ চেপে বসে। ডলির স্বামীর মুখের দিকে একটা হাত ডলির নাড়ি ভুড়ি ধরে টান দিয়ে নিয়ে এসে ডলির স্বামীর নাকে মুখে চেপে ধরে, আর সে নিজের কানে শুনতে পাচ্ছিল, আমি মহারাজ, আমি এসেছি বেঈমানের গলা কাটতে। বলতে বলতে ডলির স্বামীর মাথার পেছনের চুল ধরে কেউ টান দেয়, আর এক হাত এসে ডলির জামাইয়ের গলা কেটে দেয় পেছন থেকে। আমাকে থামতে হচ্ছে এই মুহূর্তেই। আমি সামনের সপ্তাহে আপনাদের বাকি অংশ শোনাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আপনার ভূত FM এর একজন পুরাতন লিসেনার ছিলাম। বর্তমানে আমি আপনার ভূত.com শুনছি। আমি আশা করছি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। অনেক আগে থেকে ভূত FM এবং বর্তমানে ভূত.com শুনলেও আমি কখনো কোনোদিন ঘটনা পাঠাইনি। আমি মূলত আপনার ভূত FM এর একজন নিয়মিত লিসেনার। তো এই থেকেই আমি চিন্তা ভাবনা করলাম আমিও একটি স্টোরি আপনাকে লিখে পাঠাবো। সেই সুবাদে আজকে আমি আপনাকে স্টোরি পাঠানোর জন্য বসেছি। আমার নাম হৃদয়। আমি আজকে আপনাকে যে গল্পটি বলতে যাচ্ছি, এই গল্পটি মূলত কালো জাদু রিলেটেড। তো রাসেল ভাই, এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক বন্ধুর কাছ থেকে। তো সেদিন হঠাৎ করেই ঘুরতে গিয়ে আমার বন্ধুর সাথে দেখা, আমাকে হুট করে এই ঘটনাটি শেয়ার করলো। আমি ভাবলাম ফ্রি আছি, তাই এই ঘটনাটি বলার জন্য আমি মাইকের সামনে বসলাম। তো রাসেল ভাই, আমার বন্ধুর নাম হলো রাকিব। আমার বন্ধু আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবেই শুরু করছি। আমার বন্ধুর নাম রাকিব। তারা মূলত যেখানে থাকে সেই জায়গার নাম উল্লেখ করতে মানা করেছে, এবং আমি ধরে নিচ্ছি তার বাড়ি বরিশাল। এই ঘটনাটি মূলত রাকিব তার মায়ের কাছ থেকে শুনেছে এবং আমাকে শেয়ার করেছে। রাকিবের বাবারা 3 ভাই এবং তাদের গ্রামে মোটামুটি ভালো জমি জমা, এবং তার দাদা কিছুদিন আগে মারা গিয়েছে। এই ঘটনাটি যে ঘটনাটি বলছি, এই ঘটনাটি কিছুদিন আগে মারা গিয়েছে। তো মূলত আমি তার দাদার কথা কেন বলছি, তার দাদা এই ঘটনার সাথে একটু সম্পর্কিত রয়েছে। তার দাদার মোটামুটি অনেক সম্পত্তি ছিল, এবং তারা যেহেতু তার দাদার 3 ছেলে, তারা মোটামুটি সমান ভাগেই তাদের সম্পত্তি পাওয়ার কথা। এবং একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, তাদের একটি বোনও ছিল। রাকিবের দাদা বেঁচে থাকা অবস্থায় তার চাচাদের এবং বাবাকে জমি ভাগ করে দেয়নি। তো এই জমি কেন্দ্রিক ঘটনাটি মূলত ঘটে, এবং এখানে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাও রয়েছে। তো রাকিবরা তখন গ্রামের বাড়িতেই ছিল এবং তার চাচারাও গ্রামের বাড়িতেই থাকতো। রাকিবের বাবা মূলত সরকারি চাকরি করত, এবং তার 2 চাচা, একজন ছিল কৃষক আর একজন ছিল বেকার। মূলত যে চাচাটি বেকার, সে চাচাটি একটু
দুরন্ত প্রকৃতির আর কি। সে একটু দুষ্টু প্রকৃতির, দুরন্ত প্রকৃতির তো না, দুষ্টু প্রকৃতির। সে মূলত একটু জুয়া খেলতো, একটু খারাপ জিনিস খেত, মাদক গ্রহণ করত। তো এই ধরনের সমস্যা ছিল তার। দাদা মারা যাওয়ার পর আমার যে আমার যে চাচাটি একটু দুষ্ট প্রকৃতির ছিল, সেই চাচাটি টাকার জন্য বাড়িতে প্রতিদিন তাগাদা দিতে থাকে এবং তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার কথা বলে। আমার ৩ চাচার মধ্যে আমার বাবা ছিল মেজো এবং আমার বাবার বড় ভাই, এবং যিনি বেকার এবং দুষ্টু প্রকৃতির তিনি ছিলেন আমার ছোট চাচা। তো আমার ছোট চাচা তার টাকার প্রয়োজনের কারণে আমার বড় বড়ব্বুকে তাগাদা দিতে থাকেন যেন তিনি সকল জমি জমা ভাগাভাগি করে দেন। এবং আমার বড় বড়ব্বু একটু লোভী টাইপেরই ছিলেন, যার কারণে তিনি জমিগুলো এখনই ভাগাভাগি করতে চাচ্ছিলেন না। পরবর্তীতে ঈদের সময় যখন সবাই একসাথে হয়, তখন আমার ছোট চাচা বাড়ির মধ্যে ভাঙাভাঙি শুরু করে দেয় যেন তার জমি তাকে বুঝিয়ে দেওয়া হয়। এবং আমার বড় বউ তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে আর কিছুদিন পর এভাবেই তিনি সময়গুলোকে অতিবাহিত করতে চাচ্ছিলেন। এইদিকে আমার বাবা আমার বড় বউকে বলেন, যেহেতু আমার ছোট চাচা একটু দুষ্ট প্রকৃতির ছিল, তাই জমিটা এখনই ভাগাভাগি না করতে। আমার বাবার মাথায় অত কিছু ছিল না, আমার বাবা ওইভাবে চিন্তা করেননি। আমার বাবা বলেছেন যে যেভাবে আর কি, যার যতটুকু জমি এমনিতে তুই ভাগাভাগি করে দে, এমনিতেই সবাই আমরা ভাগ করে জমি নিয়ে চাষাবাদ করি, কিন্তু জমি এখনই ছোটোর হাতে দেওয়ার দরকার নেই, কারণ ওর হাতে জমি দিলে ওই বিক্রি করে হয় নেশা করবে, না হলে জুয়া খেলবে। এর কারণে আমার বাবা বলেছিল যে জমি এখনো দেওয়ার দরকার নেই, এবং আমার বাবাও সেভাবে জমি চায়নি, বলেছিল যে রাখ, সময় হলে নিব, আপাতত আমাদেরকে জমি ভাগাভাগি করে দে। তো আমার বড় বউ সেটিও করতে চাচ্ছিলেন না। যাই হোক, এক পরিস্থিতিতে পরবর্তীতে তিনি জমি ভাগাভাগি করে দেন এবং সবাই জমি নিয়ে যে যার মতো খেতে থাকে। এবং একসময় হঠাৎ করে আমার ছোট চাচা যে জমিটি পায় তার ভাগে, সে জমির মধ্যে কিছু সংখ্যক জমি বন্ধক দিয়ে দেয়। ও এখানে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার বড় বউ যেহেতু তিনি পরিবারের বড়, সেহেতু তিনি চাচ্ছিলেন যে তিনি বেশি সংখ্যক জমি নিয়ে ছোটকে কম দিতে এবং আমার বাবাকে একটু কম দিতে। এর কারণ হলো, ছোট যেহেতু নেশাপানি করে এবং আমার বাবার যেহেতু সরকারি চাকরি আছে, সে কারণে সে আমার বাবাকে এবং ছোট চাচুকে জমি কম দিতে চাচ্ছে। তো এইখানেই আসল ঘটনাটি ঘটে। তিনি সরাসরি না বললেও তিনি পরে করেন কি, তিনি আমার বাবার উপর কালো জাদু করেন। তিনি এক কবিরাজের সাথে দেখা করে আমার ছোট চাচুর উপরেও কালো জাদু করেছিলেন এবং আমার বাবার উপর কালো জাদু করার প্রস্তুতি নিচ্ছিলেন। আমার বাবার উপর তিনি রীতিমতো কালো জাদু করেই ফেলেছেন। আমার বাবার হঠাৎ করে একদিন জ্বর চলে আসে, যখন আমরা গ্রামের বাড়ি থেকে ঢাকাতে চলে আসি। আমরা তখন মূলত ঢাকাতে শিফট হই, আমরা ঢাকাতেই থাকতাম। আমার বাবার হঠাৎ করে শরীরে জ্বর চলে আসে, যার ফলে আমার বাবা উঠতে পারছিল না এবং কোনোভাবেই জ্বর থামছিল না। দেখা যাচ্ছে যে আমার বাবার প্রায় 1 মাস পার হয়ে যাচ্ছে, তারপরও জ্বর থামছে না। তারপরে ডাক্তার দেখানো হয়েছে এবং হাসপাতালে ভর্তি করা হচ্ছে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না এবং আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। পরবর্তীতে একজনের কথা মতো আমার মা আমার বাবাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমার বাবাকে দেখার সাথে সাথেই বলে, এর ওপর ভয়ঙ্কর একটি কালো জাদু করা হয়েছে, এবং কিভাবে কালো জাদু করা হয়েছে তিনি সেটিও বলে দেয়, এবং কে কালো জাদু করেছে এটিও বলে দেয়, এবং এই কালো জাদু কিভাবে ভাঙবে সেটি তিনি বলতে চায় পরের দিন। তিনি আমার মাকে বলে, আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে পরের দিন আসেন, আমাকে একদিন সময় দেন, আমি এর মধ্যেই সব কিছু রেডি করে রাখবো। তো সেই হুজুর সব কিছু রেডি করে রাখে এবং কোথায় কোথায়
কিভাবে কালো জাদু করা হয়েছে তিনি সব কিছু বুঝিয়ে নেন, বা তিনি তার যে জিন আছে তার দ্বারা আর কি সব কিছু শুনে নেন। পরের দিন আমার বাবাকে সেই হুজুরের কাছে নিয়ে গেলে তিনি আমার মাকে বলেন যে আপনি বাইরে থাকেন, আমরা দুজন এক ঘরের মধ্যে একটু কাজ করতে হবে, আমরা এক ঘরের মধ্যে যাই। পরবর্তীতে তিনি হুজুর আর আমার বাবা একটি ঘরের মধ্যে যান এবং হুজুর অনেকক্ষণ যাবৎ কিছু মন্ত্র ফুঁকে আমার বাবার গায়ে ফু দিয়ে দেন এবং কিছু পানি পড়া দেন এবং আরও কী কী জানি করেন, এগুলো আমি মূলত বলতে পারছি না। পরবর্তীতে আমার বাবার জ্বর কাটা শুরু হয় এবং হুজুর আমার মাকে বলেন যে আমার বাবার বড় ভাই তিনি মূলত আমার বাবার উপর জাদু করেছিলেন, মানে জাদু করেছিলেন যেন তিনি সম্পত্তিগুলো হাতিয়ে নিতে পারেন এবং আমার বাবা পঙ্গুত্ব হয়ে যায় এবং সম্পত্তি দাবি করতে না পারে। এবং হুজুর এটি আরও বলেছিলেন যে আমার ছোট চাচার উপর সেই বড় বই কালো জাদু করেছিলেন এবং তাকে তার আজকে যে পরিস্থিতি তা নাকি আমার সেই বড় বউর জন্যে। পরবর্তীতে হুজুর বলেন যে আপনার গ্রামের বাড়িতে কিছু কিছু জায়গায় কিছু কিছু তাবিজ পোতানো আছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের বাড়িতে চলে যান এবং যে জায়গায় তাবিজ পোতানো ছিল আপনারা দয়া করে সে জায়গা থেকে তাবিজগুলো তুলে পুড়ে ফেলবেন। তো যেই বলা এভাবে হুজুর বলার পর আমরা পরের দিনই রওনা হই পুরো পরিবার মিলে, আমি, আমার বাবা এবং আমার মা। পরবর্তীতে আমার মা গিয়ে তাবিজগুলো খুঁজে পায় এবং তাবিজগুলো পুড়ে ফেলে এবং এই তাবিজগুলো পোড়ানোর আগে আমার দাদিকে সাথে নিয়ে এই তাবিজগুলো উদ্ধার করে এবং পরবর্তীতে তাবিজগুলো পুড়ে ফেলে এবং এর ফলে যেহেতু বড় বউ এই কাজটি করেছিল যার ফলে পরিবারে আমাদের অনেক বিশৃঙ্খলা তৈরি হয় এবং বর্তমানে এটি সমাধান হয়েছে এবং আমার বাবা তারপরের দিন সুস্থ হয়ে গিয়েছিলেন। আমার বাবা এখন সম্পূর্ণ সুস্থ এবং পরবর্তীতে এলাকার গুণীমানী ব্যক্তি যেমন আমাদের এলাকার চেয়ারম্যান এবং আমাদের এলাকার যে ইমাম এবং আরও কিছু গণ্যমান্য ব্যক্তিকে একখানে করে একটি সুরাহার মাধ্যমে আমার চাচা, আমার বড় বউ এবং আমার বাবা জমি ভাগ করে নেয় এবং পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি এবং আমার ছোট চাচার যে সমস্যা আগে ছিল তার তাবিজগুলোও হুজুর বলে দিয়েছিলেন, তারগুলো পুড়ে ফেলার পর আমার ছোট চাচাও ভালো হয়ে গিয়েছেন। বর্তমানে আমার ছোট চাচাও ভালো হয়ে গেছেন, তিনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। তো রাসেল ভাই, এই ছিল আমার আজকের ঘটনা। আমার আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভূত.com-এ শেয়ার করবেন এবং আমার আরও কিছু ঘটনা রয়েছে, আমি সময় পেলে সেগুলো শেয়ার করব। আমি আশা করব রাসেল ভাই আমার ঘটনাগুলো শেয়ার করবেন। আমি এখানেই আমার গল্পটি শেষ করছি। আল্লাহ হাফেজ।